আমাদের আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য। আমাদের আজকের গল্পে বেশ কিছু নৃশংস দৃশ্যের বর্ণনা রয়েছে। গল্পের কিছু ঘটনাবলীর সঙ্গে বর্তমান বা অতীতের কোনো ঘটনার মিল থেকে থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। আশা করব শ্রোতারা গল্প শোনার আনন্দেই গল্পটি শুনবেন। তারপর আবার কি? এবার তাহলে আমি বলি। হ্যাঁ বল। আমার কিন্তু পুরো ব্যাপারটাকেই সাজানো মনে হচ্ছে। কেউ ইচ্ছে করে এই দাগগুলো করেছে। এখানে যে ঘষার দাগগুলো হয়েছে সেগুলো কাপড়ে রক্ত নিয়ে ঘষে করা হয়েছে। কারণ যদি ভিকটিমের গায়ে রক্তের দাগগুলো হতো তাহলে ওরকম ছোপ ছোপ হতো না। তাজা রক্ত ঘষলে ওরকম দাগ হয় না। এবারে তারপরে বলি, ভিকটিম যদি এই দেওয়ালে পিঠ ঠেকিয়ে মারা যেত তাহলে দেওয়াল ধরেই ঘষে মাটিতে পড়তো। তাতে দাগটা আরও অনেক চওড়া হওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। এবারে মেঝের রক্তের দাগটা দেখ। যদি খুনি আর ভিকটিমের মধ্যে হাতাহাতি হতো তাহলে রক্ত ঘরের অন্য জায়গাতেও কিন্তু ছড়াতো। সেটা কি হয়েছে? হয়নি। তার মানে হাতাহাতি কিছু হয়নি। কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে, কিন্তু কে, কেনই বা এরকম করলো? মার্ডার হয়েছে এক জায়গায় আর তার রক্ত এখানে ঘষা। দুটো জায়গাতেই বাড়ির মালিক নেই, তবু দরজা খোলা, তালাও ভাঙানো। দু জায়গাতেই আশেপাশের কেউ শব্দ শোনেনি, লাশও উধাও। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আরো প্রশ্ন আছে। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। এই আগের চ্যানেলটা চালাও তো। জি কর্তা বাবু? বলছি আগের চ্যানেলটা চালাও, এটা নয়। জি আগে চালাচ্ছি বাবু। ওয়েলকাম টু লেট নাইট মিস্ট্রি। প্রথমেই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের 20,000 সদস্যের পরিবার করে তোলার জন্য। আপনাদের ভালোবাসায় আমরা আরও এগিয়ে যাব আশা রাখি। আজকে আপনারা শুনবেন একটি রোমাঞ্চকর রহস্যে পরিপূর্ণ গোয়েন্দা গল্প। গল্পের মধ্যে কি রয়েছে জানতে গেলে আপনাদের শুনতে হবে আমাদের আজকের গল্প সাগর ঘোষের কলমে মৃত্যু কাহন। আজকের গল্পের সূত্রধার আমি অভিজিৎ ও গল্প পাঠে দীপম। তাহলে দেরি না করে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন সাগর ঘোষের কলমে মৃত্যু কাহন। এই শোনো, আমি তোমার কথা শুনে চলতে বাধ্য নই। হ্যাঁ, 100 বার তুমি বাধ্য। তুমি আমার বিবাহিতা স্ত্রী। হ্যাঁ স্ত্রী তো। স্বামী হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? হ্যাঁ, বিয়ের মন্ত্রে বা ম্যারেজ রেজিস্ট্রির কাগজে সেসব কথা লেখা ছিল নাকি? কিন্তু তুমি এরকম ভাবে যা ইচ্ছা তাই করে যাবে, সেটাও তো মেনে নেওয়া যায় না। কি এমন করেছি আমি? এমন ভাবে মদ খেয়ে বাড়ি ঢুকতে তোমার লজ্জা করে না? বাবা মাও তো আছেন, তারা কি ভাবছেন ভেবে দেখেছো? রনিও দিন দিন বড় হচ্ছে, সে কি শিখবে? ও ও, ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি গো টু হেল। তোমরা পুরুষ মানুষেরা ইচ্ছে মতো মদ খেয়ে মাঝরাতে বাড়ি ঢুকতে পারো, বাড়িতে বউ থাকতেও আরও 5টা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতে পারো, তখন কোনো ভুল বা দোষ হয় না, না মিস্টার হাজব্যান্ড? মুখ সামলে কথা বলো। কেন মিস্টার হাজব্যান্ড, সত্যি কথা গায়ে লাগছে নাকি? মনিকার সাথে তোমার কি কি চলছে আমি সব জানি। তুমি এসব করছো জানার পরেও তোমার বাবা মার যদি ভালো লাগতে পারে তাহলে আমারগুলো ভালো লাগা উচিত, তাই না? আর রনি, সে তো এমনিতেই তার বাপের মতোই হবে, রক্ত কথা বলে কি না? তোমাকে বিয়ে করাটাই খুব বড় ভুল হয়েছিল আমার। বিয়ের পর থেকে একটা দিনের জন্য শান্তি দাওনি তুমি। You just make my life hell. এটা তো হওয়ারই ছিল মিস্টার হাজব্যান্ড। আমি তো তোমাকে আলাদা করে বলেছিলাম বিয়েতে আমি রাজি নই, আমি বিয়ে করতে চাই না, পড়তে চাই। তুমি কি আমার কোনো কথা শুনেছিলে? দৈহিক খিদে তখন তোমার মাথায় উঠে আছে। রনি হওয়ার আগেও তো বলেছিলাম এখনই আমি বেবি নিতে চাই না। তুমি কি করেছিলে মনে আছে মিস্টার হাজব্যান্ড?
তুমি জোর করে আমাকে ইউ আর এ রেপিস্ট। বিপাশা, আই উইল কিল ইউ। কি হলো, কি হলো? থামলে কেন? মারো, মারো আমাকে। তোমাদের মতো কাপুরুষরা এর থেকে বেশি আর কি বা করতে পারে। কিন্তু শুনে নাও, এসব করে আর কোনো কাজ হবে না। 4 বছর ধরে এসব শুনে দেখে আমার সব ভয় কেটে গেছে। হ্যাঁ, তোমার চোখ রাঙানিতে আমার আর ভয় লাগে না। মনে রাখবে, হাত কিন্তু আমারও আছে, আর সেটা আমি ব্যবহারও করতে জানি। তুমি বলতেটা কি চাইছো? তুমি আমাকে মারবে? হ্যাঁ, তার আগে তোমার হাত দুটাই আমি। না, একদম নয়। ওই ভুলটা করার চেষ্টাও করো না। পিস্তল? বিপাশা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ পতিদেব, আমি পাগল হয়ে গেছি। লিসেন মিস্টার জ্যোতিপ্রকাশ ব্যানার্জি, তোমার আর একটা কথাও আমি শুনবো না। আমি এবার থেকে আমার ইচ্ছে মতো চলবো, আর যদি গায়ের জোর ফলাতে আসো তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কিন্তু আর দুবার ভাববো না। এমনিতেও আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছি। নতুন নাগর পেয়েছো মনে হচ্ছে। তোমারও তো কিছু অভাব নেই। শোনো বিপাশা, তোমাকে আমি আবারও বলছি, তুমি ভুল করছো, অনেক অনেক বড় ভুল করছো। আমরা দুজনে তো নিজেদের ক্ষমা করে দিয়ে সুখে জীবন কাটাতে পারি। সেটা কখনোই সম্ভব ছিল না, আজও নেই, আর ভবিষ্যতেও হবে না। তোমার সাথে আমি কখনোই মানিয়ে নিয়ে থাকতে পারবো না। তার মানে তুমি থামবে না, তাই তো? না, থামাবো না। তাহলে এ বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। এ বাড়িতে থেকে এসব করা যাবে না। আমাদের পরিবারের একটা সম্মান আছে এই পাড়ায়, আমার বাবা মার একটা সম্মান আছে, সেই সব আমি তোমাকে মাটিতে মিশিয়ে দিতে দেব না বিপাশা। বাবা রে বাবা, সম্মানের বিশাল চিন্তা দেখছি। তোমরা থাকো তোমাদের সম্মান নিয়ে, আমিও আর এখানে থাকতে পারছি না। আমি চললাম, কালই আমি লন্ডন চলে যাচ্ছি। চিন্তা নেই, তোমার কাছ থেকে 1 পয়সাও চাইছি না। আমারটা আমি ব্যবস্থা করে নিতে পারি। এবারে আমি আমার স্বপ্ন নিজের চেষ্টায় পূরণ করব। ঠিক সময় ডিভোর্সের কাগজটা পাঠিয়ে দেব, সেটাই সইটুকু করে দিলেই আমি কৃতার্থ হয়ে যাব। গুড বাই। বিপাশা, প্লিজ প্লিজ আর একবার ভেবে দেখো। তুমি না থাকলে রনির কি হবে? কেন? যে তোমার খেয়াল রাখে সেই নয় রনির খেয়াল রাখবে? আমাকে আটকানোর আর কোনো ক্ষমতাই তোমার নেই। বাপির চাপে আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে বললে তুমিও অন্তত আমার কথা শুনবে, কিন্তু বাপির মতন তুমিও আমার সকল ইচ্ছে মরিয়ে গুঁড়িয়ে দিয়েছো। আর নয়, আমার আর কোনো পিছু টানও নেই। এখন আমার একমাত্র লক্ষ্য স্বপ্ন পূরণ, আর কেউ আমাকে আটকাতে পারবে না। বিপাশা, দাঁড়াও। আরে ও কমলা, অমন ছুটছিস কোথায়? আর বলো না দিদি, আমি তো ভুলেই গিয়েছিলাম। কাল রাতে মৃণালিনী দিদিমণি ফিরে আসছেন মুম্বাই থেকে। দিদিমণি কেমন রাগী জানোই তো। কাজের সময়ের এতটুকু এদিক ওদিক হলেই হয়েছে আর কি। এমনিতেই 30 মিনিট দেরি হয়ে গেছে গো। আজ না মাইনেটাই কেটে নেন। চলি গো লক্ষ্মী দিদি। হ্যাঁ রে কমলা, কি হয়েছে তুই জানিস না? কি হয়েছে গো? মৃণালিনী দিদিমণির ঘরের সামনে লোক ভর্তি হয়ে আছে। পুলিশও এসেছে দেখলাম। ওই দেখে তো আমি আর কাজে ঢুকলাম না। ও মা, সে কি গো দিদি? কেন? হানুমা বিহারীর কাছ থেকে শুনলাম মৃণালিনী দিদিমণির দরজার তলা থেকে অনেক রক্ত বেরিয়ে ভর্তি হয়ে গেছে। দরজার বাইরে থেকে তালা দেওয়া। পুলিশ মনে হয় এতক্ষণে দরজা ভেঙে ফেলেছে। হানুমা বিহারী বলল ওর মনে হয় ওই ঘরের মধ্যে অনেকগুলো খুন হয়েছে। রক্ত বেরিয়ে সিঁড়িও ভাসিয়ে দিয়েছে, বুঝলি? কি বলছো দিদি? ঠিক আছে, আমি যাই। দিদিমণির আবার কিছু হলো না তো? দেখি গে। ভবানীপুরের কুণ্ডু লেনে আরতি এই অ্যাপার্টমেন্টের বাইরে বেশ লোক জমে গেছে। অ্যাপার্টমেন্টের সামনে পুলিশের জিপ দাঁড়িয়ে আছে। এটাই মূলত কৌতূহল জন্মানোর কারণ।
একটু আগেই পুলিশের জিপটে এসে দাঁড়িয়ে সেখানে। তারপর থেকে এক এক করে এলাকার লোক এসে ভিড় করতে শুরু করেছে। কেউই ঠিক করে জানে না কি হয়েছে। বলতো যা হওয়ার তাই হচ্ছে। নানা মনের নানা মত আত্মপ্রকাশ করছে। এতগুলো লোকের গুনগুনানি সাথে অন্যান্য শব্দ মিশে অদ্ভুত মাথা ধরানো একটা শব্দের জন্ম দিচ্ছে। কিন্তু পুলিশ বাইরে না আসা পর্যন্ত কি হয়েছে সেটা জানাও যাচ্ছে না। অ্যাপার্টমেন্টের ভিতরের অবস্থা আরও গরুগম্ভীর। বিল্ডিংয়ের 3rd ফ্লোরে সকল বাসিন্দা উপস্থিত হয়েছে নির্দিষ্ট একটা ফ্ল্যাটের দরজার বাইরে। সেই ফ্ল্যাটের ভিতর থেকে দরজার তলা দিয়ে রক্ত বেরিয়ে এসে ভাসিয়ে দিয়েছে গোটা জায়গাটা। এমনকি সিঁড়ি দিয়েও বয়ে গেছে। ভবানীপুর থানার ওসি প্রতাপ দেশমুখ বেশ গম্ভীর মুখে কথা বলছেন সকলের সাথে। মিস্টার ঋষিকেশ গুপ্তকে? এই তো স্যার, আমি। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। এই রক্ত কি প্রথম আপনিই দেখেছেন? না স্যার, আমার মা দেখেছেন। উনি রোজ সকালে পাশের পার্কে হাঁটতে যেতেন, আজও যাচ্ছিলেন। নামতে গিয়ে এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠেন। আমরা সকলে তখনই আসি। এসে দেখি মা সেন্সলেস হয়ে পড়ে আছেন, জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে। তারপর আমি আপনাকে ফোন করি। আপনার মায়ের সাথে কি একবার কথা বলা যায়? উনি কোথায় এখন? স্যার, আসলে মায়ের বয়স হয়েছে। সকালে ঘুম থেকে উঠেই এই দৃশ্যটা তিনি একেবারেই মেনে নিতে পারেননি। খুব শক পেয়েছেন। ঘরে ঢুকে দরজা বন্ধ করে চুপচাপ বসে আছেন। তাছাড়া মা মৃণালিনীদিকে খুব স্নেহ করতেন। আমার এক দিদি ছিল, সে মারা যাওয়ার পর মা একটু অন্যরকম হয়ে গিয়েছিলেন। এরপরে এখানে এসে মৃণালিনীদির সঙ্গে ওর ভালো সম্পর্কই হয়েছিল। মা দিদিকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। উনি ভাবছেন মৃণালিনীদিরই কিছু হয়েছে। আমি ডেকেছিলাম কিন্তু আসেননি। স্যার, একটা রিকোয়েস্ট, ওকে যদি জেরার বাইরে রাখা যেত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপাতত এই ফ্ল্যাটটা কার বলুন তো? এটা মৃণালিনীদির, মানে মৃণালিনী সাঁতরারি ফ্ল্যাট। তিনি এখন কোথায়? সেটা তো জানি না, শুধু জানি উনি 4 দিন ধরে নেই। ওই তো কমলা আসছে। স্যার, ওই হচ্ছে কমলা। ও এখানে কাজ করে, ওকে জিজ্ঞাসা করতে পারেন। এই কমলা, স্যার কি প্রশ্ন করবেন তোমাকে তার ঠিক ঠিক উত্তর দাও। বলুন স্যার। তুমি কি কাজ করো এখানে? দিদিমণির ঘরের কাজ করি, রান্না বান্নাও করে দিই। এত রক্ত কেন স্যার? দিদিমণির কিছু হয়েছে নাকি? সেটাই জানার চেষ্টা করছি। তোমার দিদিমণি কি এখানে ছিলেন? দিদিমণি বলেছিলেন কাল রাতে ফিরবেন। আমি তো ভুলে গিয়েছিলাম। আজ সকালে মনে পড়তেই তাড়াহুড়ো করে চলে আসছি। কিন্তু এনারা তো বলছেন মৃণালিনী দেবী ফেরেননি। সেটা তো জানি না বাবু। কাল রাতেই তো দিদিমণির ফিরে আসার কথা। কাল ফিরে উনি তোমায় জানিয়েছিলেন? না। কোথায় গিয়েছেন তোমার দিদিমণি? উনি ওই মুম্বাইতে গিয়েছিলেন। কেন? কাজে গিয়েছিলেন। কি কাজ করেন উনি? দিদিমণি ওই তো কি যেন বলে। মৃণালিনীদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, ঋষি দাদাবাবু ঠিক বলেছেন, ওটাই করতেন দিদিমণি। ওই কাজেই গিয়েছিলেন। উনি কি একাই থাকতেন? হ্যাঁ স্যার। তোমার দিদিমণির বয়স কত? ঠিক জানি না, তবে 36 কি 37 হবে। মুম্বাইয়ের কোথায় গিয়েছেন উনি জানো? জানি না আমি। ঋষিকেশবাবু, আপনি জানেন? না স্যার, আমিও ঠিক জানি না। ঠিক আছে, আপনি সরে যান। দরজা ভাঙতেই হবে। অফিসার বসাক, একবার আসুন তো। ও মাই গড! দিদিমণি! কি হয়েছে এখানে স্যার? সেটাই তো ভাবছি অফিসার বসাক। এত রক্ত চারিদিকে। দেখে তো মনে হচ্ছে লাশ কাটার কম্পিটিশন হয়েছে। এতদিনের কেরিয়ারে এমন নারকীয় দৃশ্য আমি কখনো দেখিনি। আপনি এক কাজ করুন, আপনি তাড়াতাড়ি আরো কয়েকজনকে ডাকুন। অ্যাম্বুলেন্স আর ফটোগ্রাফারকেও কল করে দিন। গোটা ঘর জুড়ে রক্ত, কিন্তু লাশের কোনো চিহ্ন নেই। ইন্সপেক্টর প্রতাপ ও বসাক অনেকক্ষণ খুঁজেও কোনো খুনের অস্ত্র খুঁজে পেল না। ওয়াচম্যানকে ডাকা হলো। তার নাম হনুমা বিহারী।
হনুমাকে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছুই জানা গেল না। সে এক প্রকার নিশ্চিত মিস মৃণালিনী রাতে বাড়ি ফেরেনি। মিস্টার ঋষিকেশকে একবার ডাকুন তো। ইয়েস স্যার। ঋষিকেশ বাবু, একটু এদিকে আসুন, স্যার ডাকছেন। হ্যাঁ স্যার, বলুন। মিস মৃণালিনীর কন্ট্যাক্ট নাম্বার নিশ্চয়ই আছে আপনার কাছে? হ্যাঁ, তা আছে। অফিসার বসাক ওনার কাছ থেকে নাম্বারটা নিয়ে তাড়াতাড়ি কল করুন। কল না ঢুকলে চেষ্টা করতে থাকুন। এই মিস মৃণালিনীর খোঁজ পাওয়াটা ভীষণ দরকারি। আর হ্যাঁ, এখানকার রক্তের স্যাম্পেল তুলে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়ে ঘরটা সিল করে দিন। খুব জটিল কেস বলেই মনে হচ্ছে অফিসার বসাক। দরজার তালা একেবারে ঠিকঠাক আছে, ঘরের মালকিন নেই, তাকে কেউ আসতেও দেখেনি, তারপরেও ঘরের মধ্যে এত রক্ত। আবার রক্ত শুধু ড্রয়িং রুমেই আছে, আর কোথাও নেই। ঘরে লাশ নেই, মার্ডার ওয়েপেন নেই। স্ট্রেঞ্জ। আর আপনারা সকলে শুনুন, যতদিন না এই কেসের কোনো একটা নিষ্পত্তি হচ্ছে আপনারা কেউ এই শহরের বাইরে যাবেন না। আমাদের না জানিয়ে তো একেবারেই নয়। আপাতত আমরা চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। তখন এই অ্যাপার্টমেন্টের সকলের সাথেই কথা বলবো। আসবো স্যার? হ্যাঁ আসুন অফিসার বসাক। নতুন কোনো খবর? হ্যাঁ স্যার, খুব ভালো একটা খবর আছে। মিস মৃণালিনী হাজরার খোঁজ পাওয়া গেছে। গ্রেট। উনি কি বেঁচে আছেন? আছেন স্যার। এই একটু আগেই ওনার সাথে আমার কথা হয়েছে। এয়ারপোর্টে সবে নেমেছেন। আমি সোজা এখানে চলে আসতে বলেছি। ভেরি গুড। আর কোনো খবর? না স্যার, আর তো কিছু এখনও জানতে পারিনি। তবে যা বুঝলাম, মিস মৃণালিনীর সাথে সকলের সম্পর্কই ভালো ছিল। উনি খুব মিশুকে ছিলেন, খুব হেল্পফুল ছিলেন। এসব ছাড়া সন্দেহজনক আর কিছুই জানা যায়নি। স্যার, ইনি মিসেস মৃণালিনী হাজরা। আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার, এসব কি করে? এ কি ম্যাডাম, আপনি এই কথা বললে আমরা কোথায় যাব? কি হয়েছে সেটা জানার জন্যই তো উঠে পড়ে আপনার খোঁজ করছি। আমি তো ছিলামই না স্যার, আমি কি করে জানবো? দেখুন, আপনার ফ্ল্যাট, আপনি তো জানবেন। আচ্ছা এখন বলুন তো, আপনি কোথায় গিয়েছিলেন? মুম্বাইতে গিয়েছিলাম, জুহুতে একটা হোটেলে ছিলাম। আপনারা চাইলে আমি আপনাদের সেই হোটেলের নাম্বারও দিতে পারি, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। সে তো করবই। তা কি জন্য গিয়েছিলেন? স্যার, আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমার এক ক্লায়েন্টের কাজে আমাকে যেতে হয়েছিল। কবে গিয়েছিলেন? 5 দিন আগে। তার মানে পরশু রাতে আপনি ফেরেননি? না, ফেরার কথা ছিল, কিন্তু কাজের জন্য সেটা করতে পারিনি। আপনাকে তো আমরা কালও কল করেছিলাম, তখন তো কল ঢোকেনি, তাই তো? আমার মোবাইলটা হাত থেকে পড়ে গিয়ে একবারই খারাপ হয়ে গেছে, আর সেটা আমার সাথেও আছে, দেখতে চাইলে দেখাচ্ছি। মোবাইল কিনে তারপরে এসেছি, তাই হয়তো। কই দেখি আপনার মোবাইলটা একবার। এই নিন। আপনার মোবাইল খারাপ হয়েছে কখন? কাল সকাল ওই 8টার দিকে। আর আপনি নতুন মোবাইল কবে কিনেছেন? আজ সকালে। রসিদ আছে? হ্যাঁ আছে, এই নিন। তা মিস মৃণালিনী আপনার বাড়িতে আর কেউ নেই? না স্যার, মা মারা গেছেন বছর 6 হয়ে গেছে। তারপর থেকে আমি একাই থাকি। বুঝলাম। আচ্ছা, আপনার ফ্ল্যাটের চাবি কি আপনার কাছেই আছে? অফকোর্স, আর কার কাছে থাকবে? আপনি শিওর ওটার অন্য কোনো কপি কারোর কাছে নেই? আমি 100% নিশ্চিত ওই চাবির আর কোনো কপি নেই। একটাই চাবি আমার কাছে আছে, এই দেখুন। স্ট্রেঞ্জ। আপনার কাছে ফ্ল্যাটের চাবি, আপনি ছিলেন না। এদিকে আপনার ফ্ল্যাটের দরজার তালাও ভাঙা নয়, কোনো খোঁচার চিহ্ন পর্যন্ত নেই। ফ্ল্যাটের ড্রয়িং রুম ভর্তি রক্ত, অথচ লাশ নেই, মার্ডার ওয়েপেন নেই। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আমি কেমন করে আপনাদের বিশ্বাস করব স্যার? আমি তো কিছুই জানি না, আমি নিজেই হতভম্ব হয়ে আছি।
আচ্ছা, আপনার কারোর উপরে কোনো সন্দেহ আছে? সন্দেহ? কার উপরে সন্দেহ করব সেটাই তো বুঝতে পারছি না। সত্যি বলতে কি সন্দেহ করার মতো কেউই নেই। ওকে, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, কিন্তু শহরের বাইরে যাবেন না। আর হ্যাঁ, আপনার ফ্ল্যাটটা আমরা সিল করেছি। যতদিন না কেসটা সলভড হচ্ছে আপনি ওই ফ্ল্যাট ইউজ করতে পারবেন না। তাহলে আমি থাকবো কোথায়? দেখুন, অন্তত কটা দিন আপনাকে অন্য কোথাও থাকতেই হবে। ওটা একটা ক্রাইম স্পট, ওটাকে ব্যবহার করতে দিতে পারি না আমরা। আমরা তো শুনলাম ওই অ্যাপার্টমেন্টেই মিস্টার ঋষিকেশ গুপ্তদের সাথে আপনার খুব ভালো সম্পর্ক। ওনার মা, সন্ধ্যা দেবী আপনাকে তো মেয়ের মতো স্নেহ করেন। ওনাদের কাছেই কটা দিন থেকে যান না। উফ, কি যে সমস্যায় পড়লাম। মিস মৃণালিনী, আই এম সরি, কিন্তু আমাদের আর কিচ্ছু করার নেই। ওকে অফিসার, আপনারা যেমন বলবেন, বাট প্লিজ একটু তাড়াতাড়ি এই ঝামেলাটা মিটিয়ে দিন। দেখুন, ঝামেলা জিইয়ে রাখতে আমাদেরও ভালো লাগে না। আমরা চেষ্টা করছি। নমস্কার। নমস্কার। তাহলে বসাক, কি বুঝলেন? তেমন কিছুই না, তবে একটা অনুমান করেছি। বলবো স্যার? অবশ্যই বলুন। স্যার, আমার মনে হচ্ছে মিস মৃণালিনী মিথ্যে কথা বলছেন। আসলে উনি পরশু রাতেই ফিরেছেন। কাউকে একটা খুন করার প্ল্যান করেই এসেছিলেন তিনি। তাই জন্যই আগে থেকে ওয়াচম্যানকেও টাকা দিয়ে রেখেছিলেন। সেও তাই মিথ্যে বলছে। এরপরে খুন করে ওয়াচম্যানের সাহায্যেই লাশ গায়েব করে দিয়েছেন। তারপরে আবার দরজা বন্ধ করে চলে গিয়েছিলেন। সেটা মুম্বাইয়ের ওই হোটেলটায় ফোন করলেই জানা যাবে, কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। কারণ আপনার কথা যদি মেনেও নিই, তারপরেও ব্যাপারটা ঠিক জুৎসই মনে হচ্ছে না আমার। কেন স্যার? দেখুন, কাউকে যদি খুন করা হয় তাহলে অল্প হলেও তো চিৎকার চেঁচামেচি শোনা যাবে। সেসব কিছু তো কেউ শোনেনি। ব্যাপারটা অতটাও সহজ হবে বলে মনে হচ্ছে না আমার। আমার মনে হচ্ছে অনেক কিছু আমাদের চোখের আড়ালে থেকে যাচ্ছে। তাহলে এবারে আমরা কি করব স্যার? হ্যালো হ্যালো, ভবানীপুর থানা? ইয়েস, ভবানীপুর থানার ওসি কথা বলছি। স্যার, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব 2A/14 হরিশ মুখার্জি রোডে চলে আসুন। এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে। আপনার নাম কি আর কি হয়েছে ওখানে? আমার নাম তীর্থ দেবনাথ। স্যার, এখানে একটা বাড়িতে ভর্তি ভর্তি রক্ত, দেখে মনে হচ্ছে খুন হয়েছে। ওকে ওকে, আমরা 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 এক্ষুনি আসছি। বসাক, জিপ বের করতে বলুন, আর কয়েকজন কনস্টেবলের সাথে নিয়ে নেবেন, দরকার আছে। কি হয়েছে স্যার? 2A/14 হরিশ মুখার্জি রোডে একটা বাড়িতে ভর্তি রক্ত, দেখে নাকি মনে হচ্ছে খুন হয়েছে। আবার খুন? চলুন যাওয়া যাক। বলুন মিস্টার রায়, কি সমস্যা হচ্ছে আপনার? ডাক্তারবাবু, আমার কোনোভাবেই ঘুম আসছে না। স্লিপিং পিলস খেয়েও দেখেছি, কোনো কাজ দিচ্ছে না। কিছুক্ষণ চোখ জ্বালা করে তারপরে ঘুম কেটে যায়। তবুও যদি জোর করে চোখ বুজিয়ে পড়ে থাকি তাহলে তো আরো সমস্যা। চোখ বুঝলেই মনে হচ্ছে কারা আমার দিকে এগিয়ে আসছে। ওরা আমাকে খুন করতে এগিয়ে আসছে। হ্যাঁ 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 ডাক্তারবাবু, ওরা আমাকে মারতেই এগিয়ে আসে। ওদের ফিসফিসানি, এগিয়ে আসার শব্দ সবই আমি শুনতে পাই। তাদের মুখ দেখতে পান বা চোখ খুলে কখনো তাদের দেখেছেন? না 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 ডাক্তারবাবু, ওদের আমি কখনো দেখতে পাইনি। ওদের গোটা শরীর দেখতে পেলেও মুখ কখনো বুঝতে পারি না। আমার মনে হয় বাড়ির লোকেরাই মারতে চাইছে আমায়, আর নইলে আমাকে পাগল করে দিতে চাইছে। ওরাই তো বলছে
আমার নাকি মাথার সমস্যা এসে গেছে। আচ্ছা ডাক্তারবাবু, সত্যি কি তাই? আপনার তো এসব দিকে অনেক নাম শুনেছি। আপনি বলুন না, আমি কি সত্যি পাগল হয়ে যাচ্ছি, নাকি এসবই ভুল? আপনার বয়স কত? 75-এ পড়েছি। কি করতেন? পারিবারিক ব্যবসা আছে। কিসের ব্যবসা? সোনার। কিন্তু এসব জেনে আপনার কি লাভ? আপনি রোগের চিকিৎসা করুন। পুলিশের মতো জেরা কেন করছেন? হ্যাঁ, এই আপনিও ওদের সাথে মিলে টাকার লোভে আমাকে পাগল বানাচ্ছেন না তো? না মিস্টার রায়, এটা একেবারেই আপনার ভুল ধারণা। আপনার রোগের চিকিৎসার জন্যই এগুলো জানছি। ও, তার মানে আমি সত্যি পাগল হয়ে গেছি? একেবারেই নয়। পাগল হওয়াটা কি এতই সহজ? অনেক কষ্ট করে পাগল হওয়া যায়। আপনার সেসব কিছুই হয়নি। ব্যাপারটা আপনাকে একটু সহজ করে বলছি, শুনুন। আমাদের তো ঠান্ডা লেগে সর্দি, কাশি, জ্বর এসব হয়, তা বলে সেসব কি ক্যান্সারের উপসর্গ? তা তো নয়। যেমন হয় তেমন সেরেও যায়। আমাদের মস্তিষ্কও তেমন একটা গোটা দেহ, মানে আপনারই মধ্যে আরেকটি আপনি। তারও মাঝে মধ্যে একাকিত্ব থেকে এই সর্দি কাশির মতো ছোটোখাটো রোগ হয়। আপনার মস্তিষ্কেরও তেমনই রোগ হয়েছে, মাত্র কিছু ওষুধ খেলেই সেরে যাবে। বলছেন? বলছি। তবে ওষুধ খাওয়ার সাথে আরও কয়েকটা জিনিস কিন্তু করতে হবে। কি করতে হবে? এখনো কি ব্যবসার কাজ দেখেন? হ্যাঁ দেখি তো। ব্যবসার হিসেব নিকেশ আমিই দেখি। ওসব কারো হাতে ছাড়া যাবে না, সব ব্যাটা চোর। না মিস্টার রায়, ওটা কদিন করা যাবে না। অন্তত 2 সপ্তাহ আপনাকে টানা বিশ্রাম নিতে হবে। সব কাজ এই কটা দিন একেবারে বন্ধ রাখুন। আপনার ছেলের কাঁধে কটা দিন সকল দায়িত্ব ফেলে দিয়ে একটু কোথাও ঘুরে আসুন না। পাহাড়ের দিকেই যান। হাওয়া বদলের জন্য পাহাড়ের থেকে ভালো আর কিছুই হতে পারে না। বাবুন, ও বেটাও তো চোর। ওর কাঁধে ব্যবসার দায়িত্ব দিলে সে তো সব লাটে তুলবে, ফুর্তি করে কাটাবে। এটাও আপনার আরেকটা ভুল ধারণা মিস্টার রায়। আমি তো আপনার ছেলেকে চিনি। সে কিন্তু যথেষ্ট পরিশ্রমী আর নির্দ্বিধায় বিশ্বস্ত। কটা দিন ছেলের উপর বিশ্বাস রেখেই দেখুন না। তার সাথে কথা বলে যা বুঝেছি, সে কিন্তু আপনাকে খুবই শ্রদ্ধা ভক্তি করে। সব মিথ্যে অভিনয় ডাক্তারবাবু, আপনি জানেন না। সব আমার সম্পত্তি লুটে নেওয়ার ফন্দি। আমি একজন সাইকোলজিস্ট মিস্টার রায়। মানুষের মন নিয়েই আমার কাজ। অভিনয় করে আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু একটু কঠিন। আমি হলপ করেই বলতে পারি যে আপনার ছেলে আপনাকে নিঃস্বার্থভাবেই ভালোবাসে। আপনি বলছেন? বলছি। তা আপনাকে কিন্তু আমার বেশ লাগছে। কিছু মনে করবেন না, তখন ওই সব বলে ফেললাম বলে। আসলে এখন যা পরিস্থিতি, কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। ছেলে বাপকে খুন করছে, ভাই ভাইকে মারছে, মা ছেলেকে মারছে। এই শহরে বলুন তো কি না কি হচ্ছে। হ্যাঁ, কাউকে এখনকার দিনে বিশ্বাস করা যায় না। কিন্তু আপনার সাথে কথা বলে মনে হচ্ছে আপনাকে বিশ্বাস করা চলে। আপনি ভদ্রলোক, ইউ আর এ ট্রু জেন্টলম্যান। তা আপনি বলছেন যখন, বেশ তাই করব। কিন্তু এসব করলে আমার মস্তিষ্কের রোগ সেরে যাবে। ওষুধগুলো সব ঠিকঠাক খেলে, ভালো জায়গায় ঘুরে এলে, আর কটা দিন ছেলেকে একটু বিশ্বাস করলে ঠিকই হয়ে যাবেন। এই নিন, এর মধ্যে ওষুধ কখন কোনটা খেতে হবে সেটা লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিন দিন। তাহলে আজ আসি ডাক্তারবাবু। আসুন, আমি আপনার ছেলের সাথে বাকি কথা বলে নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। মলয়, পরের জনকে পাঠাও। হ্যালো, ডক্টর সব্যসাচী সেন স্পিকিং। হ্যালো, আমি প্রতাপ বলছি রে। ভাই, তোর সাথে খুব দরকার আছে আমার। সরি অফিসার, আপনি খুব ভালো করেই জানেন এটা আমার কাজের সময়। এখন আমি কিছুই করতে পারবো না। আরে তোর চেম্বার তো সন্ধে সেই 6টায় বন্ধ। আপনার ঘড়িটা মনে হচ্ছে ঠিকঠাক চলছে না অফিসার। এখনো 6টা বাজতে 15 মিনিট বাকি। ওকে ওকে, আমার ভুল হয়েছে বাবা। আমি তোর বাড়িতে 7টা নাগাদ যাই। ওকে, গুড বাই অফিসার।
অদ্ভুত একটা কেসে ফেঁসে গেছি, বুঝলি তো সব্যসাচী। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, না হলে এই শর্মার কথা তো এখন তুমি প্রায় ভুলতেই বসেছ। কিন্তু একটু দাঁড়া, জানিসই তো কেস শুনতে গেলে আমাকে একটু গলায় ঢালতে হয়। তা তুই তো আবার রাম ভক্ত হনুমান, রামই নিবি তো? উইথ 2 আইস কিউব। একটু বড় করি দে, মাথাটা একেবারে গোবলেট হয়ে আছে। ওকে, নে এবার বল, কি তোর অদ্ভুত কেস? হ্যাঁ শোন তাহলে। গত 4 দিন ধরে একেবারে নাকানি চোপানি খাচ্ছি কেসটা নিয়ে। খুন হয়েছে, এদিকে লাশ নেই, মার্ডার ওয়েপেন নেই, শুধু রক্ত আর রক্ত। মানে একেবারে শুরু থেকে বলতো। আর এরকম আতখাচড়া কথা আমার একেবারে পোষায় না, সেটা তো জানিস। তুই বেটা সবসময় তো উত্তপ্ত হয়ে থাকিস কেন বলতো? আজ সন্ধ্যেতে যখন ফোন করলাম তখনও ঝেড়ে দিলি। তুই সব জেনেও যদি সেই কাজগুলি করিস তাহলে আমি আর কি করি? হ্যাঁ, ঝাড়টা তোর প্রাপ্যই ছিল। এই এখন এসব ছাড়, ক্লাসটা শেষ করে বলতে শুরু কর। 4 দিন আগে সকালে 6টা নাগাদ একটা ফোন আসে কুন্ডু লেনের আরতি অ্যাপার্টমেন্ট থেকে। সেখানে একটা ফ্ল্যাটের মধ্যে থেকে রক্তের ধারা বেরিয়ে এসে ভর্তি হয়ে আছে। অ্যাপার্টমেন্টের বাসিন্দারা খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত। কোনো সময় নষ্ট না করে অফিসার বসাককে সাথে নিয়ে চলে গেলাম সেখানে। ফ্ল্যাটটা বিল্ডিংয়ের 3rd ফ্লোরে। ফ্ল্যাটটার বাইরে লোকজনের ভিড় জমে আছে। সেসব কাটিয়ে গিয়ে দেখি সত্যিই নারকীয় ঘটনা। ফ্ল্যাটটার দরজার তলা থেকে রক্ত বেরিয়ে এসে আশপাশ একেবারে ভাসিয়ে সিঁড়ি দিয়েও বয়ে গেছে। জিজ্ঞাসাবাদ করে জানলাম ফ্ল্যাটটা মিস মৃণালিনী হাজরার। তিনি এই ঘটনার 4 দিন আগে থেকে এই ফ্ল্যাটে ছিলেন না, গিয়েছিলেন মুম্বাই। ফ্ল্যাটের অন্য চাবিও কারোর কাছে নেই। অদ্ভুত ব্যাপারের এই শুরু। ফ্ল্যাটে উনি নেই, দ্বিতীয় চাবিও কারোর কাছে নেই। দরজার তালাতেও সেটা ভাঙার বা কাটার কোনো চিহ্ন নেই। তাহলে ফ্ল্যাটের মধ্যে খুনটা হলো কি করে? কেই বা করল? খুনটা হয়েছেই বা কার? উপায় না পেয়ে দরজা ভেঙে ফেললাম। ভিতরে ঢুকে আমারও চোখ কপালে উঠল। ঘরের মধ্যেটা দেখে মনে হচ্ছিল শুধু খুন সেখানে হয়নি, রীতিমতো কাটাকাটি হয়েছে। গোটা ড্রয়িং রুম ভর্তি হয়ে আছে রক্তে। দেওয়াল থেকে শুরু করে ডাইনিং টেবিল, চেয়ার, সোফা, এমনকি সিলিং ফ্যানের ব্লেড সব কিছু রক্তে মাখামাখি। রক্ত জমাট বেঁধে গেছিল। মানে যা হয়েছে সেসব দিনের আলো ফোটার আগেই হয়েছে। ফ্ল্যাটটা ভালো করে খুঁজে দেখলাম, কিন্তু মার্ডার ওয়েপেন বা লাশ দুটোর কোনোটাই কোথাও পেলাম না। আরো অদ্ভুত ব্যাপার, ড্রয়িং রুম ছাড়া আর কোথাও এক ফোঁটাও রক্ত নেই। জানলাগুলো ভালো করে পরীক্ষা করলাম, সবকটা জানলাই ঠিকঠাক আছে, কোথাও কোনো সমস্যা নেই। ফ্ল্যাটের বাইরে এসে অ্যাপার্টমেন্টের বাকিদের সাথে কথা বললাম। মিস মৃণালিনীর মোবাইল নাম্বার জোগাড় হলো, কিন্তু ফোন করে আরেক সমস্যা, ভদ্রমহিলার ফোন সুইচ অফ। আরও জিজ্ঞাসাবাদ করে জানলাম উনি অবিবাহিতা এবং একাই থাকেন। অ্যাপার্টমেন্টের সকলের সাথে ওনার সম্পর্ক খুব ভালো, কোনোদিন কারোর সাথে কোনো সমস্যা হয়নি। ওই দিনই আমরা ওনাকে ফোনে পাওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। খবরটা পেলাম পরের দিন বেলার দিকে। মিস মৃণালিনীর নাম্বারে ফোন করে তাকে পাওয়া গেল। তাকে ঘটনাটা জানিয়ে তাড়াতাড়ি ফিরে থানায় দেখা করতে বললাম। বিকেলের দিকে তিনি এলেন। তার সাথে কথা বলার পরে কেস আরও প্যাঁচালো হলো। ভদ্রমহিলা জানালেন তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। মুম্বাইতেই গিয়েছিলেন আর 4-5 দিন ধরে সেখানেই ছিলেন। জুহুতে একটা হোটেলের ঠিকানার ফোন নম্বরও দিলেন। এরপরে ফোন ঢুকছিল না কেন জানতে চাইলে বললেন ওনার মোবাইলটা পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছিল, সেই জন্যই তার মোবাইল সুইচ অফ ছিল। যেদিন তিনি এলেন সেদিন সকালেই নতুন মোবাইল কিনেছেন। সবই খোঁজ নিয়ে দেখলাম একেবারে সত্যি। অর্থাৎ ফ্ল্যাটের মালিক খুন হননি, আবার খুন করেন উনি। এদিকে আবার তিনি কিছুই জানেন না, কারোর উপরে সন্দেহ নেই। ওই দিনই মিস মৃণালিনী কথা বলে থানা থেকে চলে যাওয়ার ঠিক পরেই একটা ফোন এলো। 2A/14 হরিশ মুখার্জি রোডে একটা বাড়িতেও একই ঘটনা। বাড়ির বসার ঘরে ভর্তি রক্ত, কিন্তু আর কোথাও কোনো রক্তের চিহ্ন নেই। লাশ কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা যথারীতি ছুটলাম সেখানে গিয়ে দেখলাম পরিস্থিতি সত্যি সম্পূর্ণ এক। ঘরময় রক্ত, দেওয়ালে রক্ত, কিন্তু কোথাও লাশ বা মার্ডার ওয়েপেনের কোনো চিহ্ন নেই। দুটো জায়গাতেই খুনির কোনো চিহ্ন নেই।
আর এখানেও নিশ্চয়ই বাড়ির মালিক ছিলেন না। একদম ঠিক, কিন্তু তুই কি করে জানলি? তোর কথা বলার ভাব দেখে। যাই হোক, এইটুকু শুনেই মনে হচ্ছে ব্যাপারটা একটু নয় বেশ ইন্টারেস্টিং। সেই সাথে অবশ্য প্যাঁচালো। অবশ্য যেটুকু বললি তার মধ্যে আমার কটা প্রশ্ন আছে, তার উত্তর দে তো। হ্যাঁ নিশ্চয়ই, বল। কুন্ডু লেনের কেসটা প্রথম কে দেখেছিল? ওই অ্যাপার্টমেন্টেরই আর এক বাসিন্দা, ভদ্রমহিলার নাম সন্ধ্যা গুপ্ত। রোজ সকালে পাশের পার্কে হাঁটতে যেতেন, সেদিনও যাচ্ছিলেন। তিনিই প্রথম দেখেন। এরপর উনি চিৎকার করলে বাকিটা চলে আসেন। ওনার ছেলে ঋষিকেশ গুপ্ত আমাদের ফোন করেছিলেন। তা ওই মহিলার সাথে তুই নিজে কথা বলেছিস? ওনার মুখ থেকে শুনেছিস উনি কি দেখেছেন না দেখেছেন? সন্ধ্যা দেবী মিস মৃণালিনীকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। মিস মৃণালিনীর ফ্ল্যাটের বাইরে ওই নারকীয় দৃশ্য দেখে তিনি ভেবেছিলেন ওনারই কিছু হয়েছে, ফলত প্রচণ্ড শক পেয়েছিলেন। তারপরেও আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ভদ্রমহিলা একেবারে চুপ করে গেছে। ওনার ছেলেও বারবার বারণ করছেন জেরা করতে, তাই। তা মিস মৃণালিনী তো ফিরে এসেছেন, এখনো কি সন্ধ্যা দেবী স্বাভাবিক হননি? কথা বলছেন, তবে অনেকটাই কম। পুলিশ দেখলে তো আবার চুপ করে যাচ্ছে। আসলে বয়স্ক মানুষ তো, ধাক্কাটা ঠিক নিতে পারেননি। তা বয়স কত ওনার? তা ধর ওই 60-এর বেশি তো হবেই। এবার দ্বিতীয় কেসটার কথা বল। এটা প্রথম কে দেখেছে? ওই বাড়ি যার তার চাকর। বাড়িটার মালিক জ্যোতিপ্রকাশ ব্যানার্জি। পরিবার নিয়ে থাকেন দুর্গানগরে। পরিবারে বৃদ্ধ বাবা মা আছেন, স্ত্রী আছেন, আর আছে বছর 3-এর একটা বাচ্চা ছেলে। অবশ্য তিনি বছরের বেশিরভাগ সময়টাই হিল্লি দিল্লি করে বেড়ান। বেশ বড় আর মালদার ব্যবসায়ী। ভবানীপুরের বাড়িটা ওনার বাগান বাড়ি। মাঝে মধ্যে ওই রেস্ট করতে আসেন আর কি। যখন আসেন তখন চাকরকে ডেকে নেন। এবারও মিস্টার ব্যানার্জি চাকরকে ফোন করে হরিশ মুখার্জি রোডের বাড়িতে চলে আসতে বলেছিলেন। মিস্টার ব্যানার্জি ব্যাঙ্গালোর গিয়েছিলেন। কথা ছিল দুপুরে তিনি ওই বাড়িতে ফিরবেন, চাকর যেন বিকেলের দিকে চলে আসে। চাকর নিমাই ঠিক তাই করেছিল। যথারীতি বাগান বাড়িতে গিয়ে দেখে সদর দরজার তালা খোলা। বাবু ভিতরে আছেন নিশ্চিত হয়ে সে যেই না দরজা খোলে সাথে সাথে কেঁপে ওঠে। দেখে বসার ঘর ভর্তি রক্ত। মালিক কোথাও নেই। যা হোক করে নিজেকে সামলে নিয়ে নিমাই চিৎকার করে বাইরে ছুটে বেরিয়ে যায়। তারপরে এক প্রতিবেশীকে দেখতে পেয়ে তাকে সবটা জানায়। সেই প্রতিবেশী আমাদের ফোন করে জানিয়েছেন। তার নাম তীর্থ দেবনাথ। তার মানে আরতি অ্যাপার্টমেন্টের ঘটনার সাথে এই ঘটনার অনেকগুলো মিল থাকলেও একটা বেশ বড় অমিল পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে দরজার তালা খোলা। আচ্ছা, সেটা কি ভাঙা হয়েছিল? আরে না না, তালা একেবারে ঠিকঠাকই আছে। আমরা বাড়ির ভিতর থেকে তালার চাবিটা একেবারে ঠিকঠাক অবস্থাতেই পেয়েছি। বুঝলাম, তারপরে বল। এই মিস্টার জ্যোতিপ্রকাশ ব্যানার্জির খোঁজ কি পেয়েছিস? হ্যাঁ পেয়েছি তো। এক্ষেত্রেও বাড়ির মালিক জীবিত আছে, কিন্তু তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তিনি হাত আর ঠ্যাং ভেঙে এখন নার্সিংহোমে। পুলিশ কি? তা ব্যাপারটা কিরকম? জ্যোতিপ্রকাশ ব্যানার্জির সাথে কথা বলে জানলাম ভদ্রলোক এয়ারপোর্টে নেমে নিজে ড্রাইভ করেই হরিশ মুখার্জি রোডের বাড়িতে আসছিলেন। কলেজ স্কোয়ারের কাছে হঠাৎ করে অন্য একটা গাড়ি এসে ধাক্কা মারে ওনার গাড়িতে। আমরা খবর নিয়ে দেখেছি, ভদ্রলোকে সত্যি কোনো দোষ ছিল না। উল্টো দিক থেকে আসা গাড়িটাই এসে মেরেছিল। ভদ্রলোক ওখানেই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। স্থানীয় লোকেরা তুলে নার্সিংহোমে নিয়ে গেছিল। এর মানে তিনি বাগান বাড়িতে ঢোকেননি? না। আচ্ছা, ওই বাগান বাড়ির চাবি আর কার কাছে আছে? মিস্টার ব্যানার্জির স্ত্রী বিপাশা দেবীর কাছে, কিন্তু তিনিও তো শহরে নেই। তিনি গিয়েছেন লন্ডন ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করতে। আরও কারোর কাছে চাবি নেই? না, অন্তত এখনো যা জানা গিয়েছে। এক্ষেত্রে নিশ্চয়ই বাড়ির মালিক কিছুই জানেন না, বা কারো উপরে তার কোনো সন্দেহও নেই। একদম ঠিক বলেছিস। বেশ ইন্টারেস্টিং। আরে দাঁড়া দাঁড়া, আসল ইন্টারেস্টিং ব্যাপার তো এখনো বলিনি। সেটা শুনলে তুইও চমকে যাবি। কুন্ডু লেনের আরতি অ্যাপার্টমেন্ট আর হরিশ মুখার্জি রোডের বাড়িটাতে পাওয়া রক্ত দুটোরই ফরেন্সিক রিপোর্ট এসেছে। রিপোর্ট বলছে দু জায়গার রক্তই এক মানুষের। তার মানে একটা মানুষকে দু জায়গায় খুন করা হয়েছে নাকি? দেখেছিস তো, তুইও চমকে গেলি।
তাহলেই ভাব আমার কি হাল হচ্ছে। ওপর মহল থেকে চাপ আসছে ভরপুর, কিন্তু এদিকে কেস সলভ হওয়া তো দূরের কথা, একটা সূত্র পর্যন্ত পাচ্ছি না। ভেবেছিলাম ফরেন্সিক রিপোর্ট হাতে আসার পরে একটু আশার আলো দেখতে পাবো, কিন্তু উল্টে ব্যাপারটা আরো পেঁচালো হয়ে গেল। আর এসব কি করে না জানি মিডিয়ার কানে চলে গেছে। ওদের তো জানিস, পুলিশের বাপ বাপান্ত করতে পারলে ওদের আর কিচ্ছু চায় না, সেই কাজই শুরু করে দিয়েছে। তোকে সন্ধ্যাবেলায় ফোন করার ঠিক আগেই ডিআইজি স্যারের ফোন এসেছিল আমার কাছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর কটা দিনের মধ্যে যদি না এই কেস আমি সলভ করতে পারি তাহলে বদলি একেবারে বাঁধা। আর বদলি মানে তো জানিসই, ধারে ধারে কোনো গোবিন্দপুরে। তাই উপায়ান্তর না পেয়ে তোকে ফোন করেছিলাম। তা তুই তো কিছু না শুনেই ঝেড়ে দিবি। তা সে না হয় তোর ঝাড় সহ্য করে নিলাম, কিন্তু ভাই আমার বদলিটা হতে দিস না প্লিজ। কেসটা সলভ করে ফেল, তাহলেই বদলি বন্ধ, প্রমোশনও হতে পারে। ইয়ার কি মারিস না তো সব্যসাচী, আই এম সিরিয়াস। প্লিজ ভাই প্লিজ, কেসটা একটু দেখ না ভাই। এই সোজা কথাটা সোজা চাপটা বললেই তো হয় বাবা। প্লিজ ভাই একটু হেল্প কর। আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না, কোন দিকে তদন্ত করব সেটাই বুঝতে পারছি না। মাথার মধ্যেটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে, চারিদিকে অন্ধকার লাগছে। এখন তুই ছাড়া আর কার কাছে সাহায্য চাইবো বলতো? প্লিজ ভাই একটু সাহায্য করে দে। তার বদলে আমি কি পাবো? তুই তো জানিস পারিশ্রমিক ছাড়া আমি কিছুই করি না। কি চাস বল, যা চাইবি তাই দেব। রামপুর ইন্ডিয়ান সিঙ্গেল মল্টের একটা বোতল পেলেই আমি খুশি। ডান ভাই, তুই শুধু হেল্পটা করে দে। এই কাজ মিটলে ভুলে যাবি না তো? কোনোদিন কি তেমনটা হয়েছে? বেশ, তাহলে আমিও আমার বুদ্ধি প্রয়োগ করতে রাজি। একদিকে ভালো দিনেই এসেছিস, কাল শনি পরশু রবি, দুদিনই চেম্বার বন্ধ। কেসটা ভালো করে ঘেঁটে দেখবার সময় পাওয়া গেল। আমি কিন্তু কেসের সাথে যুক্ত সকলের সাথেই কথা বলতে চাই, সেই ব্যাপারে কোনো সমস্যা হবে না তো? একদমই না, আমি নিজে তোর সাথে থাকবো। সে থাক, ক্ষতি নেই, কিন্তু আমার শর্ত জানিস তো, আমার তদন্তের পথে কিন্তু আসা যাবে না। আমি গ্যারেন্টি দিচ্ছি কেউ আসবে না। বাবা 11টা বেজে গেছে। এই তো এসে গেছি, আরতি অ্যাপার্টমেন্ট। বাবারে, দেওয়াল দেখে তো মনে হচ্ছে যেন কুরুক্ষেত্র হয়ে গেছে। প্রথমবার দেখে আমাদেরও তাই মনে হয়েছিল, তখন তো বাইরেটাও রক্তে ভেসে যাচ্ছিল। সত্যি এমন কেস আজ পর্যন্ত দেখিনি। রক্তের দাগগুলো দেখে মনে হচ্ছে কাটাকাটি তো এইখানেই হয়েছে, কিন্তু তাই যদি হয় তাহলে আশেপাশের লোকেদের কিছু না কিছু শব্দ তো শোনা উচিত। সেসব কিছু না, আমি এখানকার সকলের সাথেই কথা বলে দেখেছি, কিন্তু কেউ কোনো শব্দই পায়নি। এবারে এত বড় অ্যাপার্টমেন্টে সকলেই মিথ্যে বলছে, সেটাও তো মেনে নেওয়া যায় না, তাই না? চল একবার ভেতরটা দেখা যাক। সে চল, কিন্তু কোথাও কিছু পাবি বলে তো মনে হচ্ছে না। আমরা 2-3বার করে দেখেছি, কোথাও কিচ্ছু পাইনি। খুনি বিরাট চালাক। আরেকবার দেখতে ক্ষতিটা কি? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। চল। দেওয়ালের গায়ে ছোট টিনের পাল্লা দেওয়া কেন? এটা কি? বাবা কি বাজে গন্ধ! ওটা গার্বেজ পাইপের পাল্লা। বিল্ডিং এর পিছন দিকে গেলে দেখতে পাবি মোটা লোহার পাইপ তলা পর্যন্ত নেমে গেছে। পাইপগুলোর তলায় আছে বড় বড় ডাস্টবিন। এই পাইপ থেকে আবর্জনার গার্বেজ ব্যাগে ভরে ফেলে দিলে সেটা সোজা ওই ডাস্টবিনে গিয়ে পড়ে। প্রতিটা ফ্ল্যাটেই এই পাইপ আছে। যাওয়ার সময় একবার দেখে যাব। চল, সন্ধ্যা দেবীর সাথে একটু কথা বলা যাক। মিস মৃণালিনীও আছেন নাকি? না, মিস মৃণালিনী এখানে নেই। উনি একটা হোটেলে থাকছেন কটা দিন, কিন্তু সন্ধ্যা দেবী কিছু বলবেন বলে তো মনে হচ্ছে না। ভদ্রমহিলা সত্যিই ভয়ে পাথর হয়ে আছেন।
ও স্যার, আপনি আসুন আসুন। মিস্টার গুপ্ত, ইনি আমার সিনিয়র। কেসটা এখন ইনিই হ্যান্ডেল করছেন। আর হ্যাঁ, স্যার আপনাদের সাথে কথা বলতে চান। আবার কি বলবো স্যার, যা জানতাম সবই তো বলে দিয়েছি, আর এর চেয়ে বেশি আমি কিছু জানি না। কিন্তু আপনার মা তো কিছু জানতেই পারেন, তাই না? স্যার, আপনি তো মায়ের সঙ্গে কথা বলেছেন, আপনি তো জানেন উনি কিছু বলার অবস্থাতেই নেই। আপনি সে কথা আপনার সিনিয়রকে জানাননি? উনি আমাকে সবই জানিয়েছেন মিস্টার গুপ্ত, আমি সবটাই জানি। তবুও আমার ডিউটি তো আমাকে করতেই হবে, তাই না? কেসটা এখন আমার হাতে এসেছে, সো আমি এই অ্যাপার্টমেন্টের সকলের সাথেই কথা বলবো। যেহেতু আপনার মাই প্রথম দেখেছেন, তাই ওনার সাথে কথা বলাটা খুব দরকার। এমনও তো হতে পারে উনি কিছু একটা হতে দেখেছেন, হয়তো খুনটাই হতে দেখেছেন, তাই আরও বেশি শকড হয়ে আছেন। না, মা সে সব কিছু দেখেননি। আপনারা আগে ভেতরে এসে বসুন, বসে কথা বলা যাক। থ্যাংক ইউ মিস্টার গুপ্ত। বলুন, কি জানতে চান? আপনারা কজন আছেন? অফিসার দেশমুখ তো এসবই জানেন। আপনাকে বললাম না, কেসটা এখন আমার হাতে। আমি আমার মতো করেই তদন্ত করব। আমি কি জানি আর কি জানি না সেটা আপনার না ভাবলেও চলবে। আপনি উত্তর দিন। আমরা দুজন, আমি আর আমার মা। বিয়ে করেননি? না, এখনো করিনি। তা আপনি কি কাজ করেন? সেক্টর 5-এ একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করি। তা আজ যাননি অফিসে? ওই মায়ের জন্য আর কি, কটা দিন ছুটি নিয়েছি। আচ্ছা, ওই দিন ঠিক কি হয়েছিল? আমি ঘরে ঘুমোচ্ছিলাম, তা হঠাৎ মার চিৎকার শুনে বাইরে ছুটে যাই। দেখলাম মৃণালিনীদির ফ্ল্যাটের বাইরে রক্ত ভর্তি হয়ে আছে, আর মা একদিকে পড়ে রয়েছে। অন্য কেউ তখনও আসেনি? দেখতেই তো পাচ্ছেন, ওই ফ্ল্যাটের পরেই আমাদের ফ্ল্যাট। স্বাভাবিকভাবে আমি প্রথম যাই, তারপরে বাকিদের ডাকতে সবাই এসেছিলেন। আপনি চাইলে অ্যাপার্টমেন্টের বাকিদের সঙ্গে কথা বলতে পারেন। সে তো বলবই। আচ্ছা, আপনি জ্যোতিপ্রকাশ ব্যানার্জি নামের কাউকে চেনেন? জ্যোতিপ্রকাশ ব্যানার্জি? না 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 না, এই নামের কাউকে আমি চিনি না। ইনি কে? সেটা আপনার না জানলেও চলবে। এখন চলুন, আপনার মার সাথে একটু কথা বলে আসি। কিন্তু অফিসার, ডাক্তার বলেছেন মার নার্ভে যেন আর চাপ না পড়ে। সো প্লিজ, আই রিকোয়েস্ট টু ইউ। সে ঠিক আছে, তেমন কিছু আমি করব না। তো কোন ডাক্তার দেখছেন? ডক্টর অনিন্দ রায়, উনি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। নো, আচ্ছা, আসুন আমার সঙ্গে। মা, মা, একটু দরজাটা খোলো, এরা তোমার সঙ্গে একটু কথা বলতে চান। মা, মা, এই তো, তোমায় এরা কিছু প্রশ্ন করবেন মা। ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করে বিশেষ কিছুই জানা গেল না। ফ্ল্যাটের বাকিদের ক্ষেত্রেও তাই। তবে ফলাফল কিন্তু একেবারে শূন্য নয়। কিরকম? আমাকে একটু বল। এখন না, কাজের কাজগুলো আগে সেরে ফেলা যাক, তারপর সব কথা হচ্ছে। বেশ, তা এখন কি করতে চাইছিস? চল, ওয়াচম্যানের সাথে একবার কথা বলা যাক। বেশ, তো চল। ওই তো সামনেই ঘর। ওয়াচম্যান, ওয়াচম্যান। হ্যাঁ সাহেব, বলিয়ে। আমি কিছু বলবো না, ওই স্যার তোমার সাথে কথা বলতে চান। কেসটা এখন উনিই দেখছেন। হ্যাঁ, বলিয়ে সাহেব। আপনার নাম কি? হনুমা বিহারি সাহেব। তা এইখানে কত বছর কাজ করছেন? 3 সাল সাহেব। একটু ভেবে বলুন তো, ওই যেদিন মৃণালিনী হাজরার ফ্ল্যাটের বাইরে রক্ত পাওয়া গেল, তার আগের দিন রাতে এই অ্যাপার্টমেন্টের বাইরে কেউ এসেছিল? वैसे साहब रोज ही बाहर के कोई ना कोई आता है इधर रहने वाले मैडम साहब के पास। আচ্ছা, ঘটনার আগের দিন সন্ধ্যের পর এমন কেউ কি এসেছিল যাকে আপনি আসতে দেখেছিলেন কিন্তু যেতে দেখেননি? जी नहीं साहब। ভেবে বলুন। हाँ साहब, सच को ही बोल रहे हैं। आप चाहे तो रजिस्ट्रेशन देख सकते हैं। দেখান তো একটু। जी साहब। তা ঘটনার আগের দিন রাত্রে আপনি কোনো চিৎকার চেঁচামেচি কিছু শোনেননি? जी नहीं साहब। ঠিক আছে, আপনি যান, আপনার কাজ করুন। এবারে
ওই গার্বেজ পাইপগুলো একবার দেখে আসি, চল। সে যাচ্ছি, কিন্তু ওখানে কি হবে দেখে? হাতের কাছে ছাই তো পাচ্ছি না, তাই আবর্জনা উড়িয়েই দেখি যদি রতন মেলে। চল প্রতাপ, তোরা ওই ডাস্টবিনগুলো দেখেছিস? না, ওগুলো দেখার প্রয়োজন মনে করিনি। কিন্তু আমি করছি। একবার একজোড়া গ্লাভস এনে দে তো ঝপ করে। তুই ওর মধ্যে ঢুকবি? কাজের জন্য কি না করতে হয় বল। আমি লোক দিয়ে করেই দিচ্ছি। দরকার নেই, অনেক সময় চলে যাবে। তুই গ্লাভসটা এনে দে শুধু। আচ্ছা ঠিক আছে, বেশ। তুই দাঁড়া এখানে, গাড়িতে আছে, আমি নিয়ে আসছি। গ্লাভস হাতে গুলিয়ে নাকে একটা রুমাল বেঁধে সব্যসাচী একটা নির্দিষ্ট ডাস্টবিন ঘাঁটতে শুরু করলেন। এদিকে আয়। বল, কিছু পেলি নাকি? ওটা দেখতে পাচ্ছিস? ওটা তো রক্তের দাগ বলে মনে হচ্ছে না? রক্তেরই দাগ। ওটা স্যাম্পেল নিয়ে পরীক্ষায় পাঠিয়ে দে। মনে হচ্ছে আলোর দেখা পাওয়া যাবে এবার। তার মানে সন্ধ্যেবেলা বসেই না হয় সেসব বলবো। চল, হরিশ মুখার্জি রোডের বাড়িটা থেকে একবার ঘুরে আসা যাক। চ। দেওয়ালটায় এতক্ষণ ধরে কি দেখলি এত বলতো? খুব অবাক হচ্ছে তুই ব্যাপারটা খেয়াল করিসনি সেটা দেখে। তুইও কি ফাঁকিবাজদের দলে একটু একটু করে নাম লেখাচ্ছিস? হ্যাঁ, মানে আমি কি ফাঁকিটা মানলাম? মানছি কেসটার কুল পাচ্ছি না বলে তোর কাছে সাহায্য চেয়েছি, কিন্তু তদন্তে কি ফাঁকিটা দিয়েছি শুনি? আচ্ছা, এই ঘরের পরিস্থিতিটা দেখে তুই কি বুঝছিস? যা যা বুঝতে পেরেছিস সব বল। ওকে, বলছি। দেখ, আমার মনে হচ্ছে এই ঘরে যখন খুনটা হয়েছে তখন ভিকটিম দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল। তার আগেও সম্ভবত তার পিঠে ছুরি বা বুলেট যাই হোক ক্ষত হয়েছিল। দেওয়ালে পিঠ দেওয়ার সাথে সাথে ক্ষত থেকে রক্ত দেয়াল বেয়ে নেমে এসেছে, তাই এমন গড়িয়ে পড়ার দাগগুলো হয়েছে। এরপরে খুনি সামনে থেকে আবার তার উপরে আক্রমণ করে, ওদের মধ্যে হাতাহাতি হয়, সেই জন্যই রক্ত ঘষার দাগগুলো হয়েছে। এরপরে খুনি আবার সামনে থেকে ছুরি বা গুলি কিছু একটা চালায়। ফাইনালি ভিকটিমের মৃত্যু হয়। আমার ধারণা ছুরি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ আমরা ঘরের কোথাও কোনো বুলেট সেল পাইনি। তারপর আবার কি? এবার তাহলে আমি বলি? হ্যাঁ বল। আমার কিন্তু পুরো ব্যাপারটাকেই সাজানো মনে হচ্ছে। কেউ ইচ্ছে করে এই দাগগুলো করেছে। এখানে যে ঘষার দাগগুলো হয়েছে সেগুলো কাপড়ে রক্ত নিয়ে ঘষে করা হয়েছে, কারণ যদি ভিকটিমের গায়ে রক্তের দাগগুলো হতো তাহলে ওরকম ছোপ ছোপ হতো না। তাজা রক্ত ঘষলে ওরকম দাগ হয় না। এবারে তারপরে বলি, ভিকটিম যদি এই দেওয়ালে পিঠ ঠেকিয়ে মারা যেত তাহলে দেওয়াল ধরেই ঘষে মাটিতে পড়তো। তাতে দাগটা আরো অনেক চওড়া হওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। এবারে মেঝের রক্তের দাগটা দেখ। যদি খুনি আর ভিকটিমের মধ্যে হাতাহাতি হতো তাহলে রক্ত ঘরের অন্য জায়গাতেও কিন্তু ছড়াতো। সেটা কি হয়েছে? হয়নি। তার মানে হাতাহাতি কিছু হয়নি। কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে, কিন্তু কে, কেনই বা এরকম করলো? মার্ডার হয়েছে এক জায়গায় আর তার রক্ত এখানে ঘষা। দুটো জায়গাতেই বাড়ির মালিক নেই, তবু দরজা খোলা, তালাও ভাঙানো। দু জায়গাতেই আশেপাশের কেউ শব্দ শোনেনি, লাশও উধাও। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আরো প্রশ্ন আছে। আরো কি প্রশ্ন? ঋষিকেশ মিথ্যে বলছে কেন? মানে উনি কি মিথ্যে বলছেন? সন্ধ্যা দেবী কিন্তু শকড হয়নি। আমি একজন সাইকোলজিস্ট প্রতাপ, আমার চোখে এইসব ফাঁকি দেওয়া সহজ নয়। মানুষ ভয় পেয়ে চুপ করে গেলে তার চোখ মুখ কিন্তু অন্যরকম হয়। তাছাড়া যে মানুষ বসে শিবরাম চক্রবর্তীর রম্য রচনা সমগ্র পড়েন, তিনি কি ভয় পেয়ে থাকতে পারেন? বইটা নজর আরো তীক্ষ্ণ করতে হবে তোকে। ওনার সাথে যখন কথা বলতে গেলাম ওনার পাশেই ছিল, বিছানার উপরে রাখা। বইটা খুলে উল্টে রাখা ছিল, বোঝা যাচ্ছিল পড়তে পড়তে রেখে দেওয়া হয়েছে। সন্ধ্যা দেবী অভিনয় করছেন। বলতেই হবে ভদ্রমহিলা দারুণ অভিনয় করেন, কিন্তু কেন? দেখছিস তো, তুই নিজেই জড়িয়ে ফেলছিস। তাহলে আমার কি হাল হচ্ছিল ভাব।
কেসটা অন্যরকম ঠিকই, কিন্তু জড়িয়ে ফেলেছি সেটা তোকে কখন বললাম? প্রশ্ন যখন আছে তার উত্তরও নিশ্চয়ই আছে। একটু শান্ত হয়ে ভাবতে হবে। এখন চল বাড়ি যাই, খুব খিদে পাচ্ছে। তুই কটা কাজ কর, এই কেসের সাথে জড়িত সবকটা মানুষের ওপর নজর রাখার ব্যবস্থা কর। ডাস্টবিন থেকে যে রক্তের স্যাম্পেলটা পাওয়া গেছে সেটার রিপোর্ট ঝপাঝপ বার কর। আরেকটা কথা, ওই রক্তের সাথে মিস মৃণালিনীর ফ্ল্যাটে পাওয়া রক্ত আর এখানকার রক্ত এক কিনা সেটা কিন্তু চেক করিস। তারপর সন্ধ্যের দিকে আমার বাড়ি চলে আয়, তখন একবার বেরোবো মিস মৃণালিনী আর মিস্টার জ্যোতিপ্রকাশের সাথে কথা বলতে। সকলের ওপরই নজরের ব্যবস্থা করা আছে, ওটা নিয়ে ভাবিস না। চল, তোকে বাড়িতে নামিয়ে তারপর থানায় ঢুকবো। আরে না না, তোদের ওইসব নজরদারি নয়, ভালো করে নজর রাখতে হবে কে কখন কোথায় যাচ্ছে, কি করছে, সব কিছু। দরকার হলে সাদা পোশাকে একজন করে পুলিশ অফিসার লাগিয়ে দে বা তাদের ইনফরমারদের জানিয়ে দে। কাউকে নজরের বাইরে যেতে কিন্তু দেওয়া যাবে না। ওকে, তাই হবে স্যার। এখন চলুন, আসলে আমারও খুব খিদে পাচ্ছে ভাই। যা মনে হচ্ছে মিস মৃণালিনীর খুনটা গতকাল রাতে হয়েছে। রিগার মর্টিস সেট করে গেছে দেখছি। রক্ত জমাট বেঁধে প্রায় শক্ত হয়ে গেছে। উপর হয়ে পড়ে আছেন মাটিতে, ওনার পিঠের ঠিক মাঝামাঝি একটা ছোড়া গাঁথা। রক্তের ধারা গড়িয়ে যেতে যেতে জমাট বেঁধে গেছে। কিন্তু মিস মৃণালিনীকে কেউ কেন খুন করবে, তাও আবার বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে ব্লবি হোটেলে এসে? সেটাই তো আমাদের খুঁজে বার করতে হবে। কেউ না কেউ তো এসেছিল এখানে, আর যেই আসুক সে মিস মৃণালিনীর পরিচিত। 2 কাপ চাও ওইখানে আছে। সম্ভবত খুনির সাথে বসে চা খাচ্ছিলেন মৃণালিনী দেবী। স্যার। হ্যাঁ অফিসার বসাক, বলুন। স্যার, ঘরের মধ্যে থেকে এই চাবির গোছাটা পাওয়া গেছে। নাম লেখা আছে বিপাশা। কোথায় ছিল চাবিটা? আলমারির তলায় পড়েছিল স্যার। কই দেখি চাবিটা। এই নিন। অফিসার দেশমুখ, এখানকার দায়িত্ব অফিসার বসাকের উপর ছেড়ে দিয়ে আপনি একটু আমার সাথে চলুন তো। মিস্টার জ্যোতিপ্রকাশ ব্যানার্জির সাথে একটু কথা বলা দরকার আছে। ওকে ওকে অফিসার বসাক, লাশ, ওয়েপেন আর যা যা এভিডেন্স আছে সব ফরেন্সিকে পাঠিয়ে দিন। থাক থাক মিস্টার ব্যানার্জি, আপনি বসুন। আপনার এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি আরাম করুন। আমার বাগান বাড়িতে কে খুন করেছে আর কার খুন হয়েছে সেটা কি জানতে পেরেছেন অফিসার? আগে না মিস্টার ব্যানার্জি, এখনো ওই দুটো প্রশ্নের কোনো সঠিক উত্তর আমি পাইনি। আপনি কে? উনি আমার সিনিয়র মিস্টার ব্যানার্জি। কেসটা এখন ওনার হাতেই আছে। স্যার আপনার সাথে কথা বলতে এসেছেন। ও আচ্ছা, হ্যাঁ বলুন বলুন, কি জানতে চান? মিস্টার ব্যানার্জি, আপনার বাড়িতে কে কে আছেন? আমি, বাবা মা, আমার ছেলে, 2 চাকর আর আমার স্ত্রী। তবে আমার স্ত্রী এখন বাড়িতে নেই। ও কদিন আগেই লন্ডন গিয়েছে পড়াশোনা করতে। আপনার স্ত্রী ঠিক কবে লন্ডনে গেছেন? হ্যাঁ, ওই 1 জুন রাত 10টায় ওর ফ্লাইট ছিল। লন্ডনে পৌঁছে তিনি কি আপনাকে জানিয়েছেন? হ্যাঁ, ও আমাকে জানিয়েছিল। ওকে, আপনার স্ত্রীর নাম্বারটা দিন আমায়। হ্যাঁ সে দিচ্ছি, কিন্তু এই সবের সাথে আমার স্ত্রীর কি সম্পর্ক সেটাই তো বুঝতে পারছি না। সেটা আপনি না জানলেও চলবে। আপনাকে যেটুকু বলা হচ্ছে সেটুকুই করুন। তাড়াতাড়ি নাম্বারটা দিন। হ্যাঁ লিখুন। আচ্ছা মিস্টার ব্যানার্জি, আপনি মৃণালিনী হাজরা নামে কাউকে চেনেন? মৃণালিনী? না 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 না, এই নামের কাউকে তো চিনি না স্যার। কে ইনি? আপনার বাগান বাড়িতে যেমন রক্ত আছে কিন্তু লাশ নেই, এনার ফ্ল্যাটেও কিন্তু সেম কেস। চারিদিকে রক্তে ভর্তি কিন্তু লাশ কোথাও নেই।
আপনার মতোই তিনিও তখন ফ্ল্যাটে ছিলেন না। সে কি, শহরে কোনো সিরিয়াল কিলিং শুরু হলো নাকি? আমরাও সেটাই ভাবছি মিস্টার ব্যানার্জি। আপাতত এটা দেখুন তো, এই চাবির গোছাটা কি চেনেন? না স্যার, না, এই চাবির গোছা আমার চেনা নয়। আচ্ছা, কোথাকার চাবি এগুলো? সেটা জানার জন্যই তো আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনি জানেন না যখন তখন আবার খোঁজ করতে হবে। আচ্ছা, আপনার অ্যাক্সিডেন্টটা হলো কেমন করে? বেশ গুরুতর বলেই তো মনে হচ্ছে। আর বলবেন না স্যার, আমি নিজে খুব সাবধানে ড্রাইভ করি, কিন্তু এখনকার দিনে তাতেও কি বাঁচার উপায় আছে? ব্যাঙ্গালোর গিয়েছিলাম ব্যবসার কাজে, ফিরে ঠিক করেছিলাম সোজা বাগান বাড়িতে চলে যাব। নিজেই ড্রাইভ করে ফিরছিলাম, কলেজ স্ট্রিটের কাছে আসতেই গাড়িটা আচমকা এসে মারল। আমি সাথে সাথেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরে জ্ঞান আসতে ডাক্তারের কাছ থেকে শুনলাম যে আর একটু এদিক ওদিক হলে মাথায় মারাত্মক আঘাত লাগতো। কপাল ভালো, তাই এ যাত্রায় বেঁচে গেছি। সত্যি আজকাল রাস্তাঘাটের যা অবস্থা, অ্যাক্সিডেন্ট তো একেবারে নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তা আপনি কটার ফ্লাইটে ফিরেছিলেন? দুপুর 3টেতে নামার কথা ছিল কলকাতায়, ফ্লাইট 1.5 ঘন্টা লেট করলো, তাই আসতেও দেরি হয়েছিল। ওকে মিস্টার ব্যানার্জি, টেক রেস্ট। আমরা এখন চলি। নমস্কার। নমস্কার অফিসার, কিন্তু প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি এই কেসটা সলভ করুন। চিন্তায় আমার রাতের ঘুম উড়ে গেছে। চিন্তা করবেন না, আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আশা করছি খুব তাড়াতাড়ি কেস সলভ হয়ে যাবে। ওই তো নিমাই, এদিকে এসো। বাই দ্য ওয়ে, এই হচ্ছে নিমাই। হরিশ মুখার্জি রোডের ব্যাপারটা এই প্রথম দেখেছিল। বাহ, এই তোমায় কিছু জিজ্ঞাসা করবার আছে। আগে বাবু। নিমাই, যা বলবে খুব ভেবেচিন্তে সত্যি বলবে, ঠিক আছে? আগে বাবু। ওই দিন কি হয়েছিল আমাকে খুলে বলো তো। মালিক বাইরে গেলে বা বিদেশে গেলে মাঝে মাঝেই ফিরে ওই বাগান বাড়িতে বিশ্রাম করেন, 1-2 দিন আর কি। তখন আমাকে ফোন করে ডেকে নেন। এবারেও তেমনই হয়েছিল। মালিক ব্যাঙ্গালোর গেছিলেন, ফেরার আগে আমাকে ফোন করে জানালেন উনি দুপুরে ফিরে সোজা বাগান বাড়িতে চলে যাবেন। আমি যেন বিকালের দিকে সেখানে যাই। আমি বাবু তাই করলাম। বিকেলে গিয়ে দেখলাম বাগান বাড়ির দরজার তালা খোলা। আমি ভেবেছিলাম মালিক চলে এসেছেন। দরজা খুললাম আর দেখলাম। সত্যি বলছো? হ্যাঁ বাবু, সব সত্যি বলছি। তো ওই বাগান বাড়ির চাবি আর কার কাছে আছে? মেম সাহেবের কাছে বাবু। মেম সাহেব মানে জ্যোতিপ্রকাশ বাবুর স্ত্রী বিপাশা দেবী? হ্যাঁ বাবু। তা তোমার মেম সাহেব এখন কোথায়? মেম সাহেব তো বিদেশে গেছেন কিসব পড়াশোনা করতে। কবে গিয়েছেন? আগের মাসের 31 তারিখে বাবু। কখন? রাতের বেলা। আচ্ছা, তোমার মালিক আর মেম সাহেবের সম্পর্ক কেমন নিমাই? বাবু মানে এসব আমি কিছু জানি না বাবু। সত্যি কথা বলো নিমাই, নইলে এই কেসের চক্করে কিন্তু তুমিও ফাঁসবে। সেটা কি ঠিক হবে? না বাবু, না, আমি কিছু করিনি বাবু। আমি আপনাকে সব সত্যি বলছি। আমি জানি তুমি কিছু করনি, তাই তোমার কাছ থেকে সত্যিটা জানতে চাইছি। বলো, জ্যোতিপ্রকাশবাবু আর বিপাশা দেবীর সম্পর্ক কেমন ছিল? চুপ করে থেকে কিন্তু কোনো লাভ নেই নিমাই, নইলে তথ্য গোপনের অপরাধে তোমাকে কিন্তু সত্যি জেলে ঢোকাতে হবে। না বাবু, আমাকে ছেড়ে দেন। ঠিক আছে আমি সব বলছি। মেম সাহেব আর মালিকের মধ্যে সব সময় ঝগড়া হতো বাবু। ওদের মধ্যে তো মারপিটও হতো। মেম সাহেব রোজ নেশা করে আসতেন, মালিকও মাঝে মাঝে নেশা করে আসেন। সেদিন করে আরও ঝামেলা হয়। মেম সাহেব যেদিন রাত্রিরে চলে গেলেন সেই দিন ওনাদের মধ্যে খুব ঝামেলা হয়েছিল। মেম সাহেব ডিভোর্স দেওয়ার কথাও বলছিলেন। মালিক ওনাকে মেরে ফেলবেন বলে শাসিয়েছিলেন। তারপরে মেম সাহেব বাড়ি থেকে চলে গেলেন, মালিকও ঘরে গিয়ে শুয়ে পড়লেন। তবে মেম সাহেব যখন চলে যাচ্ছিলেন কাঁদতে কাঁদতে কাউকে ফোনে বলছিলেন যেন আমি আর থাকবো না এখানে, আমি তোমার কাছে যাচ্ছি। আর আমি কিছু জানি না বাবু। আচ্ছা নিমাই, তুমি মৃণালিনী হাজরা নামে কোনো মহিলাকে চেনো? হ্যাঁ চিনি তো বাবু। ওই মেম সাহেবের বন্ধু, মাঝে মাঝেই তো আসতেন মেম সাহেবের সঙ্গে দেখা করতে।
আচ্ছা, এবার দেখো তো এই চাবির গোছাটা কি তোমার চেনা? হ্যাঁ বাবু, এটা তো মেম সাহেবের চাবি। কোন কোন জায়গার চাবি আছে এখানে? এই বাড়ির চাবি আর বাগান বাড়ির চাবি আছে। মেম সাহেবের বাড়ির আর গ্যারেজের চাবিও তো দেখছি। মেম সাহেবের বাড়ি মানে? মেম সাহেবের বাপের বাড়ি। ওনার বাবা মারা যাওয়ার পরে ওই বাড়ি তো মেম সাহেবই পেয়েছেন। মালিকের সাথে ঝগড়া হলে উনি ওই বাড়িতে চলে যেতেন। সেই বাড়িটা কোথায়? 5-7 গগন সরকার রোড, বেলেঘাটা। কোন চাবিটা ওই বাড়ির চাবি? এই যে বাবু চাবিটা। আর আর এটা গ্যারাজের। আর এই গ্যারেজটা কোথায়? ওই বাড়ির মধ্যেই আছে বাবু। বেশ, থ্যাংক ইউ নিমাই, তুমি আমাদের অনেকটা সাহায্য করেছো। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখন যাও। আর মনে রাখবে, তোমার সাথে আমাদের যে এইসব কথা হয়েছে সেটা যেন কেউ না জানে, তোমার মালিকও না। আচ্ছা, ঠিক আছে বাবু, ঠিক আছে। যাও। এবার তাহলে কি করবি সব্যসাচী? অনেকগুলো কাজ করতে হবে। তুই কটা কাজ কর। বিপাশা দেবীর টোটাল কল রেকর্ড বার কর, স্পেশালি উনি চলে যাওয়ার দিনের। তারপর চলে যা মৃণালিনী যে হোটেলে ছিল সেইখানে। ওনার সাথে আগের দিন কে কে দেখা করতে এসেছিল সেসব একবার জেনে নে। ততক্ষণ আমি এয়ারপোর্টে একটু খোঁজ খবর করি। কেসটা তো আরো জটিল হয়ে যাচ্ছে রে। মিস মৃণালিনী মার্ডার হলেন, সন্ধ্যা দেবী মিথ্যে বলছেন, এদিকে জ্যোতিপ্রকাশ বাবুও মিথ্যে কথা বলছেন। জট তো আরো পেঁচালো হচ্ছে। ওই আরতি অ্যাপার্টমেন্টের গার্ড ওই হনুমান বিহারীও মিথ্যে কথা বলছে বলে মনে হচ্ছে রে। জট আরো পেঁচাচ্ছে না, একটু একটু করে খুলছে। ইয়েস, খুলছে। আমাকেও তাহলে একটু বল। ধৈর্য ধরো বন্ধু, সব জানতে পারবে। আগে যে কাজগুলো বললাম সেগুলো ঝটপট করে নে। ও হ্যাঁ, ওই গার্বেজ বিনে পাওয়া রক্তের ফরেন্সিক রিপোর্টটা একটু দেখে নিস কিন্তু। ওগুলো করে আমার বাড়ি আয়। আমিও কয়েকটা খবর নিইনি। মনে হচ্ছে একবার বেলেঘাটায় 5/7 গগন সরকার রোডে যেতেই হবে। তুই তাহলে কি ভাবছিস? বিপাশা দেবী? এখনো বলছি না, তবে মনে হচ্ছে বিপাশা দেবী খুন হয়েছেন। কিন্তু কে করলো আর তারপরে এত কিছুই বা কেন করলো সেটা বুঝতে পারছি না। লাশটা খুঁজে পাওয়াটা খুব দরকার, বুঝলি তো? নে, এগুলো দেখে নে। দেখার কিছু নেই, তুই বল। তোর সন্দেহই ঠিক। মিস মৃণালিনীর ফ্ল্যাটে মিস্টার ব্যানার্জির বাগান বাড়িতে পাওয়া রক্তর সাথে গার্বেজ বিনের রক্ত ম্যাচ করে গেছে। মিসেস বিপাশা ব্যানার্জির কল রেকর্ডও অদ্ভুত একটা ব্যাপার বলছে। কি ব্যাপার? কল রেকর্ড বলছে বিপাশা দেবী সবচেয়ে বেশি যে নম্বরে কল করে কথা বলতেন সেই নাম্বারটা ঋষিকেশ গুপ্তর নামে রেজিস্টার করা। ইভেন 31শে মে উনি শেষ কলটাও ঋষিকেশ গুপ্তকেই করেছিলেন। এই তো গাড়ি লাইনে আসছে। আমিও বেশ কয়েকটা দরকারি খবর পেয়ে গেছি। বেশ, শুনি। প্রথমত, মিস মৃণালিনীকে না চেনার মতো জ্যোতিপ্রকাশ বাবুর ফ্লাইট থেকে নামার কথাটাও মিথ্যে। আমি এয়ারপোর্টে খোঁজ নিয়ে দেখেছি, ওই দিন ম্যাঙ্গালোর টু কলকাতার ফ্লাইট একদম কারেক্ট টাইমে ল্যান্ড করেছিল, মানে দুপুর 3টের সময় ল্যান্ড করেছিল। কিন্তু এদিকে মিস্টার ব্যানার্জির অ্যাক্সিডেন্টটা হয়েছে আরও প্রায় ঘন্টা 2 পরে। এই 2 ঘন্টা উনি কী করছিলেন? এর পরের খবরটা হচ্ছে 1 জুন রাত্রি 10টার সময় লন্ডনগামী বিমানে মিসেস বিপাশা ব্যানার্জির বুকিং থাকলেও তিনি কিন্তু যাত্রা করেননি। তাহলে তিনি কোথায় গেলেন? একটা অনুমান করেছি। কি অনুমান? বাড়ি থেকে বেরিয়ে মিসেস ব্যানার্জি সোজা গিয়েছিলেন আরতি অ্যাপার্টমেন্টে মিস্টার ঋষিকেশ গুপ্তর সাথে দেখা করতে। কারণ আমার পাওয়া তৃতীয় খবর অনুযায়ী মিসেস ব্যানার্জি আর মিস্টার গুপ্ত একটা অ্যাফেয়ারে জড়িয়েছিলেন। এই খবরটা আবার কি করে জোগাড় করলি তুই? ইনফরমার কি শুধু তোদেরই আছে? বুঝলাম, কিন্তু তারপরে মেনে নিলাম ওয়াচম্যানও মিথ্যে কথা বলছে। তাহলে মিসেস ব্যানার্জি কেমন করে মিস মৃণালিনীর বন্ধঘরের মধ্যে ঢুকলেন?
ওই ফ্ল্যাটের চাবি তো মিস মৃণালিনী ছাড়া আর কারোর কাছে নেই। আরও প্রশ্ন আছে। মেনে নিলাম ওই বন্ধ ফ্ল্যাটে কোনোভাবে মিসেস ব্যানার্জি আর খুনি ঢুকেছিলেন, কিন্তু ওখান থেকে মিসেস ব্যানার্জির লাশটা উধাও হলো কেমন করে? লাশের রক্তই বা হরিশ মুখার্জি রোডের বাড়িতে গেল কি করে? সেখান থেকেই বা লাশটা উধাও হলো কোথায়? মিস মৃণালিনীর ঘরে ওরা কেমন করে ঢুকলেন বা মিস্টার ব্যানার্জির বাগান বাড়ি থেকে কেমন করে লাশ উধাও হলো সেটা এখনো ঠিক করে উঠতে পারিনি। তবে মিস মৃণালিনীর ফ্ল্যাট থেকে কেমন করে লাশটা উধাও হলো সেটা বুঝতে পেরেছি। কি করে গায়েব হলো? একটু বুদ্ধি খাটালেই উত্তরটা পেয়ে যাবে। গার্বেজ পাইপ। লাশটা যদি টুকরো টুকরো করে কেটে ফেলে কালো প্লাস্টিকে ভরে ফেলে দেওয়া হয়, তারপরে ওই গার্বেজ বিন থেকে তুলে নিয়ে চলে যাওয়া হয়, তাহলেই তো ল্যাটা চুকে গেল। ওয়াচম্যানকেও কিছু টাকা দিয়ে চুপ করিয়ে দেওয়া যেতেই পারে। তাহলে ওয়াচম্যানকে সরাসরি চার্জ করে গিয়ে? সে তো করবই। তার আগে বল, মিস মৃণালিনীর কাছে হোটেলে কেউ দেখা করতে গিয়েছিল কিনা সেটা জানতে পেরেছিস? হ্যাঁ, একজন মধ্যবয়সী সুদর্শন পুরুষ দেখা করতে গিয়েছিল, শুধু এইটুকুই জানতে পেরেছি। কখন? তিনি এসেছিলেন ওই ধর না 9টার দিকে, 1 ঘন্টা পরেই চলে গিয়েছিলেন। এই তো, আর কয়েকটা তথ্য পেলে কেল্লা ফতে বন্ধু। কিন্তু এসব কে করছে বলে তোর মনে হয়? যেই করুক না কেন, সে মিস মৃণালিনী এবং মিসেস ব্যানার্জি দুজনকেই খুব কাছ থেকে চেনে। এখন চল, 5/7 গগন সরকার রোড থেকে একটু ঘুরে আসা যাক। চাবিটা সাথে রেখেছিস তো? হ্যাঁ, আছে। চল। অফিসার, সকলে উপস্থিত হয়েছে তো? ইয়েস স্যার, আপনার কথা মতো কেসের সাথে যুক্ত সকলেই আছেন এখানে। বেশ, তাহলে আমরা শুরু করছি। সব কেসের ক্ষেত্রে শুরু থেকেই তো রহস্যের সমাধান করতে হয়। এবারে আমি ঠিক করেছি রহস্যটা শেষ থেকে সমাধান করে সামনের দিকে যাব। সুতরাং প্রথমে আসি মিস্টার ব্যানার্জির কাছে। মিস্টার ব্যানার্জি, এবারে বলুন তো, আপনি মিথ্যে কেন বলছিলেন? মানে কি সব ভুলভাল বলছেন? আমিও জানি আর আপনিও জানেন যে আমি ভুলভাল কিছু কথা বলছি না। আপনার ফ্লাইট তো ওই দিন ঠিক সময়ে কলকাতায় ল্যান্ড করেছিল, তাহলে আপনি মিথ্যে কেন বললেন? কি সব বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি আমাকে ফাঁসাতে চাইছেন? হ্যাঁ, আপনি অলরেডি ফেসে গেছেন মিস্টার ব্যানার্জি। আর মিথ্যে বলে কোনো লাভ নেই। আমরা বিপাশা দেবীর বাড়ির গ্যারেজ থেকে লাশটা পেয়ে গেছি। এখনও আপনি মিথ্যে কথা বলে যাবেন? বলুন মিস্টার ব্যানার্জি, আপনি কেন মারলেন আপনার স্ত্রীকে? না 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 না, আমি মানিনি বিপাশাকে, আমি মানিনি, আমি ওকে খুন করিনি। তাহলে ওই দিন কি হয়েছিল সেটা বলুন। ওই দিন আমি বাগান বাড়িতে ঠিক সময় ঢুকেছিলাম, আর ঢুকেই দেখলাম বিপাশার টুকরো টুকরো করা লাশ পড়ে আছে, দেওয়াল ভর্তি রক্ত। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, কারণ আগের দিন রাতে বিপাশার সাথে আমার খুব ঝামেলা হয়েছিল, অশান্তি হয়েছিল প্রচুর। আমি ওকে খুন করার থ্রেটও দিয়েছিলাম। তাছাড়া ওর সাথে আমার সম্পর্ক যে ভালো ছিল না সেটা সবাই জানতো। আমি ভেবেছিলাম আমি ফেঁসে যাব, সেজন্যই আমি ওগুলো তুলে নিয়ে সোজা চলে যাই বিপাশার বাড়িতে, ওর গ্যারেজে। আমি ভেবেছিলাম লাশ লোকানোর ওটাই সব থেকে ভালো জায়গা। তারপরে আবার বাগান বাড়িতে ফিরেছিলাম রক্ত পরিষ্কার করার জন্য, কিন্তু তখনই অ্যাক্সিডেন্ট। কিন্তু বিশ্বাস করুন আমি ওকে খুন করিনি। না, আমি খুন করিনি। সেটা আমরা জানি মিস্টার ব্যানার্জি, আপনি খুনটা করেননি, কিন্তু লাশটা উধাও করেছেন। শাস্তি তো আপনাকে পেতেই হবে, আর জেলে আপনিও ঢুকবেন। অফিসার্স, অ্যারেস্ট হিম। এবার আসি খুনটা কে করলো সেই কথা। তার আগে কটা কথা বলে নেওয়া দরকার। প্রথমেই বলি, মিসেস বিপাশা ব্যানার্জি আর মিস মৃণালিনী হাজরা পরস্পরকে খুব ভালো করে চিনতেন। আর শুধু তাই নয়, মিস মৃণালিনী জানতেন যে মিসেস ব্যানার্জির কার সাথে অ্যাফেয়ারটা চলছিল। তিনি মিসেস ব্যানার্জির খুনিকেও চিনতে পেরে গিয়েছিলেন, আর সেই জন্যই তাকেও সরিয়ে দেওয়া হয় পৃথিবী থেকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে খুনি এই দুজনেরই চেনা। কিন্তু কে সেই খুনি সেই প্রসঙ্গে একটু পরে বলছি।
আপাতত খুনটা কি করে হলো সেটার একটা থিওরি আমি দাঁড় করিয়েছি, সেটাই বলি। ভুল হলে একটু পরেই তো খুনি ধরা পড়বেন, তখন না হয় তিনিই শুধরে দেবেন। আগেই বললাম, খুনি মিসেস ব্যানার্জির চেনা ছিল। মৃত্যুর আগের দিন রাতে মিস্টার ব্যানার্জির সাথে মিসেস ব্যানার্জির তুমুল অশান্তি হয়। তিনি এমনিতেই লন্ডন চলে যাচ্ছিলেন, কিন্তু এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের প্রেমিককে ফোন করলেন তিনি। এখানে ঠিক কী কথা হয়েছিল সেটা আমি জানি না, তবে আন্দাজ করতে পারি মিসেস ব্যানার্জি তার প্রেমিকের ওপর জোর দিয়েছিলেন বিয়ে করার জন্য। আর এইটাই ছিল ওনার সবচেয়ে বড় ভুল। ওনাকে এই অ্যাপার্টমেন্টে ডাকা হলো। মিস মৃণালিনীর ফ্ল্যাটের চাবি ডুপ্লিকেট সম্ভবত খুনি আগেই করিয়ে রেখেছিল। মিসেস ব্যানার্জি এলেন মিস মৃণালিনীর ফ্ল্যাটে। সেইখানে তাকে ঘুমের ওষুধ অতিরিক্ত মাত্রায় খাইয়ে জ্ঞান শূন্য করে একেবারে মেরেই ফেলা হয়। তারপর টুকরো টুকরো করে কেটে গার্বেজ পাইপ দিয়ে তলায় ফেলে দেয়। এরপর সেসব তুলে নিয়ে যায় হরিশ মুখার্জি রোডে মিস্টার ব্যানার্জির বাগান বাড়িতে। এই বাড়ির চাবি মিসেস ব্যানার্জির কাছেই ছিল, সুতরাং বাড়ি খুলে লাশের টুকরো ছড়িয়ে রক্ত দিয়ে দেওয়ালে ঘষতে তার কোনো সমস্যাই হয়নি। এর মাঝে আর একটা কথা বলে রাখি, খুনি আগে থেকেই ফ্ল্যাটের ওয়াচম্যানকে নিজের সাথে মিলিয়ে নিয়েছিল, যে কারণে মিসেস ব্যানার্জি আসার কোনো সই নেই রেজিস্টার খাতায়। না 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 হনুমা বিহারী, না, পালাবার চেষ্টা কিন্তু করো না, তাহলে আবার আমাকে গোলাগুলি করতে হবে। দাঁড়িয়ে যাও, পালানোর কোনো জায়গা নেই। অফিসার্স, তা যা বলছিলাম, খুনি এই পর্যন্ত করলো। তারপর লাশ গায়েব করলেন মিস্টার ব্যানার্জি। সবই ঠিক চলছিল, সমস্যাটা হলো যখন মিস মৃণালিনী খুনিকে চিনে ফেললেন। ওনার কল রেকর্ডসও আমরা বার করেছি, সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি উনি খুনিকে ফোন করেছিলেন। সম্ভবত তাকে থ্রেট দিয়েছিলেন তিনি সবকিছু পুলিশকে জানিয়ে দেবেন। খুনির মাথায় বাজ ভেঙে পড়ল। এইখানেই সে ভুলটা করে বসলো। সে ঠিক করলো মিস মৃণালিনীকে মরতেই হবে। সে চলে গেল হোটেলে। সেখানে মিস মৃণালিনীর সাথে কথা বলার ছল করে এখানেও একই কাজ করলো খুনি। বিষ খাওয়ালো, তারপর শিওর হওয়ার জন্য ছুরিও বসিয়ে দিল মিস মৃণালিনীর বুকে। তাড়াহুড়োয় আবার একটা ভুল করলো খুনি। চায়ের কাপে আর ছুরির বাটে নিজের আঙুলের ছাপ মুছতে ভুলে গেল। তাছাড়াও আরও বেশ কিছু ভুল করেছে সে। সেই সব তথ্যই এখন আমাদের কাছে আছে। কি মিস্টার ঋষিকেশ গুপ্ত, আমি ভুল বলেছি কি কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি ওদের দুজনকে, বেশ করেছি। আবার মারতে হলে আবার মারব। ওরা ওরা দুজনে মিলে আমার লাইফটা নষ্ট করার প্ল্যান করেছিল। হ্যাঁ, আমি তো সেটা হতে দিতে পারতাম না। হ্যাঁ, ওদের তো মরতেই হতো। আর আপনি নাক না গলালে আমাকে কেউ ধরতেও পারতো না। আই উইল কিল ইউ। না না মিস্টার গুপ্ত, ওটি করতে যাবেন না। আমার আবার রেকর্ড ভালো নয় কিন্তু এসব ব্যাপারে। কি দরকার? বেশ তো সুস্থ সবল আছেন, ফালতু প্রতিবন্ধী হয়ে কোনো লাভ আছে কি? এবারে পুরো ব্যাপারটা খুলে বলুন তো। বিপাশা অনেকদিন ধরেই আমাকে বিয়ে করার জন্য জোর করছিল। শুরুর দিকে আমি বুঝতে পারিনি সবই বিপাশা আর মৃণালিনীদির প্ল্যান। আমাকে ট্র্যাপ করে ওরা টাকা নিতে চেয়েছিল, কিন্তু সব জানার পরেও আমি এমনভাবে ফেঁসে গিয়েছিলাম যে আমার আর কিছুই করার ছিল না। বিপাশা প্রেগনেন্ট হয়েছিল, আর বাচ্চাটা ছিল আমারই। এসব জানাজানি হয়ে গেলে আমি আর মা কাউকে মুখ দেখাতে পারতাম না। আমার কেরিয়ারও একদম শেষ হয়ে যেত। তাই আমি প্ল্যান করেই ফেলেছিলাম মৃণালিনীদি যে থাকবে না, সেটা জানার পরেই সুযোগটা কাজে লাগালাম। বিপাশাকে ডাকলাম, তারপরে মেরে টুকরো টুকরো করে ওই গার্বেজ পাইপ দিয়ে তলায় ফেলে দিলাম। ওয়াচম্যানকে টাকা দিতেই সে আমার সঙ্গে হাত মিলিয়ে নিয়েছিল। সেই লাশের টুকরোগুলোকে এক জায়গায় করে আমার গাড়ির ডিকিতে তুলে দিয়েছিল। আমাকে বিপাশা জ্যোতি প্রকাশের সাথে ঝগড়ার কথা বলেছিল। এটাও বলেছিল ও আজ বেলেঘাটার বাড়িতে থাকবে, চাবি ওর কাছেই ছিল। সেটাতে ওদের বাগান বাড়ির চাবিও ছিল। আমি ওর লাশের টুকরোগুলো নিয়ে গিয়ে সেখানে ফেলে দিলাম, রক্তও মাখিয়ে দিলাম দেওয়ালে। ভেবেছিলাম কেউ না কেউ তো ঠিক দেখতে পাবে, তখন জ্যোতি প্রকাশকেই ধরবে। ওকেই ভাববে খুনি।
সব ঠিক ছিল। মাঝখান থেকে জানি না মৃণালিনী কি করে জেনে গেল আমি ওর ফ্ল্যাটের চাবি নকল করে রেখেছি, আর আমি বিপাশাকে খুন করেছি। ও পুলিশকে সব বলে দেবে বলছিল, তাই তাই আমি কোনো উপায় না দেখে ওর কাছে চলে গেলাম। প্রথমে ও কিছুই শুনতে চাইছিল না। যেই টাকার কথা বললাম সঙ্গে সঙ্গে চুপ করে গেল। নিজে আমাকে চা করে দিল, আর সেই চাই ওর মৃত্যুদূত হয়ে গেল। আমি আমি যা করেছি বেশ করেছি, দরকার হলে আবার করব, আবার। কিন্তু আপনি মিসেস ব্যানার্জির চাবির গোছাটা ওখানে ফেলে এলেন কেন? ওটা কি ভুল করেই? না, ইচ্ছে করেই রেখে এসেছিলাম যাতে পুলিশ ওদিক থেকে জ্যোতিপ্রকাশকে খুনি ভাবে। কিন্তু মিস্টার গুপ্ত, এখনো তো আপনি পুরো সত্যিটা বলছেন না। আবার কি সত্যি জানতে চান আপনি? সবই তো বললাম, আমার দোষও তো স্বীকার করে নিলাম। চলুন এবার আমাকে নিয়ে চলুন। আবার আবার কি সত্যি জানতে চাইছেন আপনি? বেশ, তাহলে আমিই বলছি। মৃণালিনী হাজরার খুনটা আপনি করলেও বিপাশা ব্যানার্জির খুন তো আপনি করেননি মিস্টার গুপ্ত। তার মানে? বলছি তো আমিই মেরেছি, আমি 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 মেরেছি ওদের দুজনকে। না মিস্টার গুপ্ত, আপনি মৃণালিনী হাজরাকে মারলেও মিসেস ব্যানার্জিকে মেরেছেন আপনার মা। কি সন্ধ্যা দেবী, ঠিক বলছি তো? মিসেস ব্যানার্জির লাশের টুকরোগুলো দেখে স্পষ্টই বুঝেছি ওনাকে যে কেটেছে সে বাঁ হাতি। মিসেস ব্যানার্জির লাশের সাথে মার্ডার ওয়েপেনটাও ছিল, সেটাতেও খুনির ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আমি কাল রাত্রেই বুঝেছিলাম খুনি আপনাদের মধ্যেই কেউ, কিন্তু পোক্ত প্রমাণ আরও কিছু লাগতো। তাই কাল রাতে একটা ছোট্ট নাটক করেছিলাম আপনাদের সাথে। কেসের সাক্ষী হিসেবে সকলের কাছ থেকে সই নিলাম। প্রত্যেকের পেনই আলাদা ছিল। দেখলাম সন্ধ্যা দেবী একাই বাঁ হাতি। ওনার ফিঙ্গারপ্রিন্টও ম্যাচ করছে মিসেস ব্যানার্জির মার্ডার ওয়েপেনের সাথে। আর মিস্টার গুপ্তর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে মিস মৃণালিনীর পিঠে গাঁথা ছুরির বাটের সাথে আর কাপের হ্যান্ডেলের ফিঙ্গারপ্রিন্টের সাথে। সো অফিসার্স, আই হ্যাভ ডান মাই জব। এবার আপনাদের কাজ করুন। জানি না মানুষ এইসব করে কি মজাটা পায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন সাগর ঘোষের কলমে মৃত্যুকাহন। এই গল্পটি নিজেদের বন্ধু ও পরিচিত মানুষদের সঙ্গে যত বেশি সম্ভব ভাগ করে নিন। আপনাদের ভালোবাসাতেই আমরা আগামী দিনে আরও অনেকটা পথ এগিয়ে যাব। আজকে আমাদের সঙ্গে ছিলেন এখন গল্প থেকে সুমন, বং স্টোরি সার্কেল থেকে শুভদীপ নাথ, হররস্কোপ থেকে রক্তিম, বঙ্গিফাই অডিও স্টোরি থেকে আমি অভিজিৎ, সাহিত্য সমাহার থেকে আকাশ, এছাড়াও দীপম, বর্ণিশা, বর্ষা, দেবস্মিতা, সৌম্যদীপ, সৌরভ রায়, সৌরভ সাহা, অরিজিৎ এবং ইভান। আজকের গল্পের নাট্যরূপদানে ছিল প্রতীক, প্রচ্ছদ অঙ্কনে ছিল সৌম্যদীপ গুঁই, গল্পের নির্দেশনা, পরিচালনা ও আবহ নির্মাণে ছিল শুভজিৎ বটপ্যাল, শব্দ সংযোজনে ছিল প্রিয়াঙ্কা কুণ্ডু। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন সবাই ভালো থাকুন, সবাই ভালোবাসায় থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।